সর্বশেষ মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শকদের ভোটে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জয় করেছেন তৌসিফ মাহবুব। ব্যাস, সামাজিক মাধ্যমে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করলেন অনেকেই। তাদের দাবি তৌসিফ মাহবুব কিছুতেই এ পুরস্কার ডিজার্ভ করেন না। আবার অনেকে মনে করেন গত 2 বছরে তৌসিফ মাহবুব যতটা হার্ডওয়ার্ক, ডেডিকেশন দেখিয়েছেন এবং জনপ্রিয় প্রশংসিত নাটক উপহার দিয়েছেন, এই মুহূর্তে তৌসিফ মাহবুবই নাটকের সবচাইতে জনপ্রিয় অভিনেতা। কতটা জনপ্রিয় তিনি, আসলেই কি তিনি পুরস্কারটির যোগ্য দাবিদার ছিলেন না? সবকিছুই আজ আমরা আবিষ্কার করব। Dear viewers and listeners, I'm back with yet another episode of our popular celebrity podcast show Behind the Fame with RRK. মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM এ আমরা তারকাদের না বলা অনেক গল্প স্পটলাইটের নেপথ্যে সবকিছু জেনে নিচ্ছি এই শো এর মাধ্যমে। আর আজ আমার গেস্ট, ভেরি ড্যাশিং, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাক্টর অফ দিস জেনারেশন, তৌসিফ মাহবুব। এই তৌসিফ, কি পর্দার আড়ালে কেন থাকতে চান? পর্দার আড়ালে আসলে না, মানে আমার কাছে মনে হচ্ছে যেভাবে শুরু করলেন ইন্ট্রোডাকশনটা, আমার শুরুতেই বলে না উচিত যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া কিছু বলিব না, কোনো ভনিতা করিব না। এবং আজকে আমি আসলেই মানে বিহাইন্ড দ্য ফেম সেই মানুষটাই আমি হইতে চাই একদম। কিন্তু আমি যখন তোমাকে নিয়ে রিসার্চ করছিলাম, আমার কেন যেন তোমাকে নিয়ে কোনো স্পাইস পাচ্ছিলাম না। আসলে তোমার জীবনে কোনো স্পাইস নাই। এটা একটা অনেক বড় কারণ এই শোটা ফ্লপ হতে পারে। কারণ আমার সত্যি সত্যি জীবনে স্পাইস নাই। কেন জানেন? আমার কাছে মনে হয় নিজেরটা নিজের গুণগান করা হবে। আমি ভালো থাকার চেষ্টা করছি সবসময়। না, সেটা তো অবশ্যই একটা ভালো। আমার কাছে মনে হয়েছে যে সব কিছুর আগে সুখী থাকা খুব প্রয়োজন। টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু হবে, কিন্তু সুখ থাকা খুব বেশি প্রয়োজন। তো সুখ থাকতে গেলে আসলে যখন মানুষ ভুল করে সুখের জোয়ারে তখন অন্যরকম ঢেউ চলে আসে, যেটা আসলে সুখী থাকে না মানুষ। তো আমি হ্যাপি থাকতে চেষ্টা করছি। ওকে তৌসিফ, তুমি আমার পর্বগুলো দেখেছো বিহাইন্ড দ্য ফেম উইথ RRK। তোমার কি মনে হয়েছে যে এখানে গেস্টরা কিভাবে কথা বলে? এখানে এখন আমি 2টা পর্ব দেখেছি। এখন 2টা পর্ব দেখে এখন বুঝে যাবে কাদের কথা বলবো। মানে তুমি বোধহয় প্রথম 2টা পর্ব দেখেছো, মেজাবিন এবং সাদিয়া ছিল। সো ওরাও খুব চমৎকার কথা বলেছে। ওদেরকে নিয়ে কোনো কিছু না। আমি চাই আজকে আমি এটা কোনো ইন্টারভিউর মতো যাতে না হয়। না, আমিও সেটা চাই না। আই এম সো লাকি যে আপনি আমার সঙ্গে, মানে আই এম হিয়ার উইথ লাইক, I know that this is going to be the biggest show at the moment, and being an actor, I can feel যে behind the fame with RRK তে প্রতিটা অ্যাক্টরের আসার একটা স্বপ্ন তৈরি হবে, একটা ইচ্ছা তৈরি হবে। বাহ, অনেক অনেক ধন্য হলাম। কারণ অবশ্য তোমাকে ডাকার একটা কারণ আছে, সেটা আমি একটু পরে বলছি। তবে তার আগে একটু জানতে চাই, তৌসিফ নামের অর্থ যেটা আমি গুগল করে জানতে পারলাম যে প্রশংসা বা গুণ কীর্তন। তুমি কি সেটা জানো? আমি জানতাম না। আচ্ছা, আজকে তুমি ভেবো না যে আজকে এখানে শুধু গুণ কীর্তন হবে, একটু খোঁচাখুচিও হবে। ওকে, আমি বললাম তো যাহা বলবো সত্য বলিব। আপনি যতই কাটার আঘাত দেন না কেন, আমি সয়ে নিব বা অথবা আমি উত্তর দিব, প্লিজ বলেন। আচ্ছা, তবে তার আগে তুমি বলো, তোমার প্রথম নাটক 2013 সালে ছিল অল টাইম দৌড়ের ওপর। তো তুমি এই মুহূর্তে কতটা দৌড়ের উপর আছো? মানে তোমার ব্যস্ততা কিরকম? মিথ্যা কথা বলবো না, এই যাহা বলিবা সত্য বলিবা। এই গত 12 বছর এমন কোনো দিন যায়নি যে দৌড়ের উপর ছিলাম না, থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ সবার আগে, মাশাআল্লাহ। সো প্রতিদিনই দৌড়াচ্ছি। হয়তো আগে বুঝতাম না কেন দৌড়াচ্ছি, এখন একটু বোঝার চেষ্টা করছি যে এই জন্য দৌড়াচ্ছি, বা দৌড়ের অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন আসলে আমি কোথায় পৌঁছাতে চাই। এটা খুব ভালো বলেছো। মানে আগে তুমি বুঝতে না, এখন তুমি বুঝতে পারছো। তার মানে তোমার ম্যাচুরিটিটা আরো বেশি স্ট্রং হচ্ছে। আই হ্যাভ গোলস, আই হ্যাভ আ লট অফ ভিশন। তোমার কি আগে গোল ছিল না? আগে ছিল, বাট আগে আই থিঙ্ক সব কিছুর মতো সবারই তো একটা বয়স থাকে। একটা ছোটো শিশু তো বুঝবে না অনেক কিছু। আমার ম্যাচুরিটি হয়তো লেটে হয়েছে বা দেরিতে হয়েছে, যেটাই বলেন। আমি বললাম না যাহা বলবো সত্যি বলবো। আমার কোনো এটা বলতে আমার লজ্জা নেই যে হয়তো আমি আগে ভুল করেছি। বিকজ আমি বিশ্বাস করি ভুল স্বীকার করার মধ্যে অনেক বড় একটা, অবশ্যই। আমি এখনো যে আমি সব সঠিক করছি এটা কিন্তু না, কেউ পারে না। কেউ ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করবে। সো আমি প্রতিবার ভুল করে সবার আগে আমি আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে আলোর পথ দেখাও। আর প্রতিবার তিনি আমাকে সেই ভুল থেকে বের করে এনে আরও সুন্দর একটা জায়গায় নিয়ে আসেন। এবং প্রতিবার। তুমি কি অনেক ধর্মভীরু?
ভীরু মানে নিয়মিত নামাজ করো? চেষ্টা করি আমি, এটা আমার চেষ্টা থাকে। আমি 5 ওয়াক্ত সবসময় পড়তে পারি না বলতে সময় পাই না আমি সেটার। চেষ্টা করি। আগে যে বলতাম, এখন আমার অনেক বেশি নামাজ পড়তে ইচ্ছা করে। আমি ভোর 6টায় উঠে অনেকেই জানি, সেটাকে এখন আমি 5:30 করার চেষ্টা করছি, যাতে ফজরের ওয়াক্ত টাইম মতো আমি ধরতে পারি। সবসময় পারি না, মাঝে মাঝে ঘুমাতে যাই রাত 3টা-4টার সময় শুটিং শেষ করে। বাট চেষ্টা করি যখন সম্ভব হয় পড়ার, বিকজ আমি বরাবরই আল্লাহর কাছে কৃতজ্ঞ সব কিছু নিয়ে। আমার কিন্তু একটা ধারণা একটু মানে আমার কাছে ভুল প্রমাণিত হলো, কারণ ইউজুয়ালি বলা হয় না যে পপুলার অ্যাক্টর এত আর্লি মর্নিং ওঠে না, তারা 12টা-1টার সময় হয়তো সেটে আসে কিংবা আফটার লাঞ্চ সেটে আসে। Yes, I think this is the idea of being an popular actor বা পপুলার অ্যাক্টর বা স্টার বা আমরা সুপারস্টার বা যাই বলি না কেন, যে ওরা লেটে আসবে, হিরোইক হবে। বাট লেটে না আসলে নাকি দাম থাকে না? I don't know, এটার মিথ আমার কাছে মনে হয়। The world is changing. আমি ছোটবেলা থেকে আমার ফিলোসফি আছে কিছু লাইফে কাজ করার, বা সো আমি না ঘুরে দাঁড়ানোর গল্পগুলোয় বেশি বিশ্বাস করি। সো হিরোশিমা নাগাসাকিতে যখন জাপানে বম্বিং হয়েছিল, অ্যান্ড দুটো দেশ পুরো, জাপান একটা দেশ যে পুরো ধ্বংস হয়ে গেছিলো, 0 থেকে ওদের স্টার্ট করতে হয়েছিল, তখন ওরা ডিসাইড করেছিল সকাল 6টায় সবার উঠতে হবে। একটা নেশন ওখান থেকে ঘুরে দাঁড়ায়। আমি জানি না আপনি টোকিও গিয়েছেন কিনা বা জাপান সম্পর্কে কতটুকু আমাদের ধারণা এখন আছে, কোথা থেকে কোথায় চলে আসছে। তারিখটা হচ্ছে এপ্রিলের 6 তারিখ। আমার এটা মনে নেই, এটা আমার ছোটবেলা একটা ফিলোসফি ছিল। আমি তখনই না, যখন আমি প্রথম জানতে পারি যে জাপানের নাগরিকরা সকাল 6টায় ঘুম থেকে ওঠে, ওইটা আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং মনে হয়েছে। তাহলে একটা দেশ প্রতিদিন সকালে 6টায় ঘুম থেকে উঠে মানে রিলেন্টলেসলি ওরা কাজ করে গেছে বলে আজকে ওরা এই পর্যায়ে আসছে। সো সকাল 6টায় ওঠা খারাপ কিছু হতে পারে না। সো জাপানও তো একটা সুপারস্টার দেশ। সো আমি জাপান হইতে চাই না, আমি যদি বললাম যে আই থিঙ্ক না, আমি জানি আমাদের দেশেও যারা সুপারস্টার আছে সবাই কিন্তু 12টার সময় যায় না, বা সবাই কিন্তু 12টা পর্যন্ত ঘুমায় না। মানে তাদের পিছনে তাদের হার্ডওয়ার্ক আছে, হয়তো সেই গল্প তারা স্বীকার করে না, বেকার প্রত্যেকের হার্ডওয়ার্ক আছে। অবশ্যই। আচ্ছা মিস্টার সুপারস্টার, আমরা একটু যেটা দর্শকদের শুরুতে জানাচ্ছিলাম মেরিল প্রথম আলো, সেই টপিকে একটু ঢুকে, অ্যাওয়ার্ড প্রসঙ্গে ঢুকে। জি জি। কারণ বলা হয় না যে মিডিয়াতে একটা প্রবাদ আছে যে মানদণ্ড ধরা হয় যে মেরিল প্রথম আলো পুরস্কার যারা পাবে তারা শ্রেষ্ঠ, এটা অনেকেই মানেন, অনেকে বিশ্বাস করেন, এবং তুমি এবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেলে। তো আফটার উইন লাইফ কি বদলে গেছে, কিংবা পরিচিত জন, কাছের মানুষ, বন্ধুরা কি আগের মতো আছে? না না না। কেন? মানে বদলে গেছে আর কি, মানে পরিচিত মানুষ আছেন অনেকেই অন্যরকম হয়ে গেছে। কিরকম? মানে তারা আগে চাইতো তোমার পুরস্কার, কিন্তু এখন পাওয়ার পর তারা অন্য কিছু ভাবছে। হ্যাঁ, আমি খুলে বলো না, খুলে বলো। হ্যাঁ, মানে সত্য বলবো, কিন্তু সব খুলে বলে দিলে তো আবার সমস্যা। আচ্ছা, সো খানিকটা বলো। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমি পুরস্কারে যাওয়ার সময় আমি যাদেরকে আমি জীবনে পেয়ে আশীর্বাদ মনে করি, তাদের সবাইকে আমি ওদিন সকালে টেক্সট পাঠাই। আচ্ছা। যে আমার জন্য দোয়া করবেন যাতে আজকে আমি অ্যাওয়ার্ডটা পাই, এবং সবাই আমাকে বা সবাইকে অনেকে কল দিই। সো সবাই কল রিসিভ করে এবং বলে যে আমি চাই তুমিই পাবা, আমি জানি তুমিই পাবা। এবং তখন আমি অনেক সাহস পাই। এই সাহসটা আমি কেন নিয়ে যাই প্রোগ্রামে, ইটস লাইক প্রথমবার যখন পরীক্ষা দিতে যাচ্ছিলাম, ও লেভেলস মানে ম্যাট্রিক পরীক্ষা আর কি। সো তখন যেরকম নানুকে ফোন দিতাম, খুব সম্ভবত 2005 রাইট। তো নানুকে, দাদুকে, সবচেয়ে সিনিয়র যারা, সবাইকে যেমন জানিয়ে যে যাচ্ছি পরীক্ষা দিতে, বা রেজাল্টের আগের দিন সবাই দোয়া করবেন, আমার কাছে বিষয়টা একদম ওরকমই ছিল। লাইক স্কুল। আমি সবাইকে ফোন দিয়ে আমি দোয়া চেয়েছি, সবাই আমাকে দোয়া দিয়েছে। আমার কাছে মনে হয় সবার দোয়াতে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। বাট সামহাউ যারা আমাকে দোয়া দিয়েছে তার মধ্যে 2-4 জনের অ্যাওয়ার্ড পাওয়ার পর দিন থেকে অ্যাটিটিউড একটু অন্যরকম হয়ে যায়, এবং আমি ওটাতে আমি খুব আহত হই, এবং আমি এখনও ওটাতে অনেক আহত আছি। বিকজ যত যাই বলেন, আলটিমেটলি আমরা একটা পরিবার। আই থিঙ্ক অনেক এক্সক্লুসিভ পরিবার আমরা মিডিয়ার যারা আছি, ডিরেক্টর, প্রডিউসার,
আপনি আমরা সবাই একটা পরিবার, এবং আমি সবসময় টিম ওয়ার্কে বিলিভ করি, এটা আমি অলওয়েজ বলি অ্যান্ড টিম ওয়ার্ক মানে এই না যে শুধু নায়ক আর ডিরেক্টর টিম হতে পারবে, নায়কও টিম হতে পারবে, এটা আমার বিশ্বাস। বিকজ আমার চেয়ে বেশি মাল্টিকাস্টিং কাজ কেউ করে নাই। আমি 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 চেষ্টা করি সবসময় মাল্টিকাস্টিং কাজ করতে, বিকজ ওগুলোতে ভিন্ন গল্প করা যায়। আমি অপূর্বের সাথে মাল্টিকাস্টিং কাজ করেছি, আমি নিশোভার সাথে করেছি, আমি জোবানের সাথে করেছি, আমি সবার সাথে, ফারহানের সাথে করেছি, আমি সিয়ামের সাথে করেছি, আলভির সাথে করেছি। অনেক হিরোরা মাল্টিকাস্টিং করতে চায় না। আমি এটাকে ভয় পাইও না, বা আমি এটাকে অন্যভাবে দেখি না। আমি কথা থেকে অনেক দূরে চলে আসি যদিও, বাট আই এম ট্রাইং টু সে ইজ আমি সবাইকে অনেক আপন করে দেখি। তবে আমি তোমাকে বাট এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমি অনেক আপনার পরে পার্থক্য বুঝতে পারছি। বাহ, এটা আসলে দরকার ছিল, আসলে মানুষকে চেনা। এই অ্যাওয়ার্ডটা হয়তো তোমাকে চিনিয়ে দিয়েছে আসলে কে বন্ধু, কে সত্যিকারের ওয়েল উইশার এবং কে না। জি, বলে না যে সাকসেস অনেক সময় ব্যাগেজ নিয়ে আসে, অনেক সময় তোমাকে অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়ে নেয়। এখানে হয়তো কেড়ে নিয়েছে, সেটা তোমার জন্য হয়তো ভালোই হয়েছে। তবে আমি শুনেছি যে তুমি অ্যাওয়ার্ড পাওয়ার পর অনেকে তোমাকে নিয়ে যেটা সোশ্যাল নেটওয়ার্কে বলেছে যে এখানে অপূর্ব মোস্ট ডিজার্ভিং ছিল, এবং তুমি পুরস্কার পাওয়ার পরে অপূর্বকে প্রথম কল কিংবা কিছু SMS কিছু করেছো। প্রথমত নিশো ভাই আমার স্টেজে ছিল, ওনাকে আমি বললাম যে আপনি না থাকাতে সম্ভবত আমি আমারটা পেয়েছি। সো ওনার কাছে আমি কৃতজ্ঞ। অ্যান্ড ফাইনাল নমিনেশনে যে 4 জন ছিল, আমি ব্যক্তিগতভাবে কে বেস্ট অ্যাক্টর এটা আমি বলার যোগ্যতা আমার মনে হয় না আমি রাখি, বা আমি 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 বুঝি না আসলে কীভাবে একটা অ্যাক্টরকে আলাদা করবেন যতক্ষণ না 4 জন একই গল্প অভিনয় করছে। রাইট, 4 জন 4টা গল্প অভিনয় করছে, কেউ কমেডি করছে, কেউ রোমান্টিক করছে, কেউ থ্রিলার করছে, ওরকমই আসলে জনরা ছিল এক একটা গল্পের। আমার মনে হয় এখানে গল্পের স্টার পাওয়ার না, ফ্যান পাওয়ারদের স্ট্রেংথটা আসলে কতটুকু বেশি ছিল, সেটা দিয়ে হয়তো ছিল। বাট আমি যেটা বলতে চাই ওখানে আসলে আমার কাছে 4 জনই সমান যোগ্য মনে হয়েছে, এবং এটা আমি মন থেকে বলছি। ডেফিনেটলি। এখন কেন আমি পেয়েছি এটা উপর আল্লাহর ইচ্ছা, ওই যে সবার দোয়া যেটা বলছিলাম। কিন্তু অবশ্যই আমি নাম ধরে বলবো, অপূর্ব ভাইও যোগ্য, আমিও যোগ্য, জোবান যোগ্য, ইয়াসও যোগ্য। তুমি অপূর্বর সাথে যোগাযোগ করেছিলে? ভাইয়া আমেরিকায় ছিল, সো ভাইয়াকে তখন আমি আসলে ডিরেক্ট ফোনে তো পাচ্ছিলাম না, প্লাস আমি তাকে 2-1 দিনের ভিতর টেক্সট করি যে ভাইয়া হয়তো আপনার অ্যাওয়ার্ডটা আমি নিলাম, প্লিজ। আমি কি পড়ে শোনাবো টেক্সটটা? পড়ে শোনাতে পারবো। আমি ভুল কোট করতে চাই না আসলে, আমি আমার মেমোরি থেকে চলে গেছে যেহেতু 2 মাস আগের বিষয়। 23 মে হয়েছিল এবং তুমি পেয়েছিলে, এবং এবার বোধহয় নমিনেশনে ছিল অপূর্ব, যৌবন, ইয়াশ এবং তুমি। ভাইয়া, it was my first ever Merrill win and I got so nervous that I couldn't speak properly on stage. I am certain and have no doubt that it belongs to you as well. I just got very lucky due to your absence maybe. Please forgive me and keep me in your heart like you always did, Bhaiya. Right. And he replied, Apurva replied, don't be, it's fine, I love you. অফকোর্স অপূর্ব আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, সো অনেক গুণী অভিনেতা। হয়তো এই বছর সময়টা তোমার ছিল, যেটা আগেও তো তুমি অনেক নাটকে ভালো অভিনয় করেছিলে, যেমন তুমি লিলিও নাটকে অনেকে তোমার ফ্যানরা এক্সপেক্ট করেছিল তুমি অ্যাওয়ার্ড পাবে, কিন্তু সেই সময় হয়তো তুমি পাওনি। এই সময় হয়তো তোমার ফ্যানদের স্ট্রেংথটা অনেক বেশি ছিল। সামনে হয়তো অন্য কোনো অভিনেতা পেতে পারে, কিংবা তুমিও পেতে পারো। অবশ্যই, মানে উই হ্যাভ নো কন্ট্রোল ওভার দ্য ফিউচার। আচ্ছা, তোমার কি মনে হয় না যে মিডিয়াতে একটা টার্ম তো ছিল কিছুদিন, সিন্ডিকেট, হ্যাঁ, কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে, এবং সেই সময় তোমাদেরকে অনেক কাজ হয়তো তোমরা পেতে না, কিংবা অ্যাওয়ার্ডগুলো হয়তো তারা আপনার ইন্টারভিউতে আসা আমার ভুল হয়েছে, আমি উঠে যাই, এখানে শেষ করি। আমি দেখেছি যে তুমি একটা টেলিভিশন চ্যানেলে এই প্রশ্নটা তোমাকে করা হয়েছিল এবং তুমি এড়িয়ে গিয়েছো। আপনার চোখ কি কিছু ফাঁকি দেয় না? আজকে তো এড়ানোর কোনো উপায় নেই। ওইখানে আর কি লেখা আছে? এখানে তো কিছুই নাই, আমি তো মন থেকে বলছি। দ্যাট ইজ ট্রু, এটা আমি জানি, বিকজ রুম্মান রশিদ খান নোজ এভরিথিং। ওকে, তুমি এবার বলো যে তুমি সিন্ডিকেটের বিষয়টা থেকে বিশ্বাসী, এবং তুমি কি আসলেই সেই সময় অবহেলিত ছিলে? এভরিওয়ান হ্যাজ আ টাইম। আমি যেমন বলছিলাম, আমি ইম্যাচিওর ছিলাম, ম্যাচিওর হওয়ার চেষ্টা করছি এখনও। এটা বলাটা হয়তো একরকম ইম্যাচিউরিটি, বাট তাও আমি বলছি। সো তখন মেবি আমার টাইম ছিল না, বাট আমি চেয়েছি, আমি মন থেকে চেয়েছি, আমি অ্যাওয়ার্ডটা পেতে চেয়েছি। সো এটা তো আমার কখনোই আমি অস্বীকার করিনি। কেন পাইনি, না পাওয়ার কারণে আমি জানতে পেরেছি। কেন?
বিকজ আমার তখন ওই ফ্যান পাওয়ারটা ছিল না বা ওই স্ট্রেংথটা ছিল না, বা শুধু হয়তো চাইলেই হবে না, আরও একটা এক্সট্রা এফোর্ট দিতে হয়। তুমি কি আজকে আমাদের সিক্রেট না, সেই সিক্রেটটা রেসিপি অফ সিক্রেট রেসিপি অফ হাউ টু উইন মেরিল প্রথম আলো। সো হ্যাঁ, সো এখন মেরিল প্রথম আলো 101 দিব আমি, একটা অ্যাওয়ার্ড পেয়ে। নো, ইটস নাথিং লাইক দ্যাট, ইটস জাস্ট দ্যাট আই গট লাকি। এটা আমি বিশ্বাস করি, বিকজ দিন শেষে সব কিছু উপর আল্লাহর হাতে। উনি যদি না চাইতো আমি পাইতাম না, এটা আমি বারবার মেনশন করছি। এবং তখন উনি চাই নাই হয়তো আমি এটা পাই। আমার মনে হয় তোমার ফেসবুকে যে 3.8 মিলিয়ন ফলোয়ার আছে, তারা এবার এত 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 বেশি চেয়েছিল এবং এত বেশি দোয়া করেছিল, ভাগ্য হয়তো তোমার সাথে ছিল। তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? অনেক অনেক বিশ্বাস করি, অনেক অনেক, বিকজ এই ভাগ্যের কারণে আজকে আমি অভিনেতা। তাই? হ্যাঁ, জাস্ট মানে বাই চান্স। সো সবাই হয়তো জানেন যে আমি অল টাইম দুটোর উপর দিয়ে প্রথম এসেছি, বাট আমি মিডিয়ায় প্রথম কেন আসছি এটা কেউ জানে না। কেন বলো। আমি প্রশ্ন ভাগ্যের কারণে অবশ্যই, বেসিকলি না বলবো বলবো অবশ্যই। আমার ফ্রেন্ড মাসিয়াত রহমান, শি ইজ এ পপুলার মডেল। সো মাসিয়াত ওয়ান্স আপন আ টাইম এখনো আছে। সো মাসিয়াত ওয়াজ মাই ভার্সিটি ফ্রেন্ড। ওকে। সো ও ব্র্যাকে পড়তো, আমি এবিতে পড়তাম, আমাদের বনানীতে আড্ডাবাজি হতো। আই এম টকিং অ্যাবাউট 2007, 8, 9 ওই সময়কার কথা। শুধু ফ্রেন্ড ছিল? হ্যাঁ, ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড ছিল রুমানুষের ভাই। আমার মিডিয়াতে অনেক মেয়ে ফ্রেন্ড আছে এবং ছিল এবং থাকবে। ওকে। সো আই থিঙ্ক এটা সবচেয়ে বড় প্রমাণ আমার ওয়াইফ, যে আমার শুধু ফ্রেন্ডই ছিল, সবার সঙ্গে ওরও পরিচয় আছে। ওকে, সো মেনে নিলাম। কামিং ব্যাক টু দ্য স্টোরি, তো মাসিয়াত বেসিক্যালি তখন লাক্স থেকে বের হয়ে আসে। ও লাক্সে ছিল, বের আসার পর ও যখন টুকটাক মডেলিং করতো, তো একদিন ও নিকেতনে যাবে, তো আমাকে বলতেছে যে চল আমাকে একটু নামাই দে, আমি একলা যেতে ভয় লাগবে, মানে একলা যেতে যাচ্ছি না, সিনজিতে করে যাবো। আমি ঠিক আছে চল যাই তোর সাথে। তো কোনো একটা বিজ্ঞাপনের অডিশন দিবে, যাবে। সো ওখানে গেছি, আমি বসছি। ও যেতে যেতে আমাকে বলছে আচ্ছা তুই চেষ্টা করিস না কেন, তুই চেষ্টা করে নিতে পারিস। আমি মিউজিক করি, আমি মিউজিকের লোক, আমি গান বাজনা করি, আমি হ্যাপি উইথ দ্যাট, আই ওয়ান্ট টু বি আ রক স্টার। তো না ঠিক আছে, ওকে ফাইন। এরকম ওয়েটিং রুমে গিয়ে বসার পরে তো ওখানে কী হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার কোনো ইন্টেনশন ছিল না। অ্যান্ড আমি যা ইন্টেনশন কি বা আমি কেউ আমাকে অডিশন দিতে হলে দিবই না, কেমন একটা ওই যে রকস্টার ব্যাপার ছিল, যে ইউনো রকস্টার একটা ইগো থাকে কিন্তু, যে আমি এভরিথিং, এরকম একটা বিষয় তখন ছিল নিজের মধ্যে। সো এরকম ওয়েটিং রুমে বসে আছি, সাথে যারা অডিশন দিতে আসছে ওরা বসে আছে, সো আমিও বসে আছি। সো আমি একটা ছেলে এরকম একটা তখন জার্সি পরে, ব্যাগি জিন্স পরে 2009 সালে বসে আছি একটা টিভিসি প্রোডাকশন হাউসের ইয়েতে। ওরা তো আমাকেও ভাবছে অডিশন দিতে আসি, তো আমাকে বলছে যে আপনাকে ভিতরে ডাকে। তা আমি ভাবছি আমাকে ভিতরে মাসিয়াত বোধহয় ডাকে। ওকে। সো আমি উঠে ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পর দেখে আমাকে দাঁড় করাই দিচ্ছে, যে এরকম একটা সাদা দেয়ালের সামনে, যে এই লাইনটা, আমার এখন লাইনটা সত্যি মনে নেই, আমার এই বিজ্ঞাপনটা মনে নেই। সো আমাকে বলছে যে এটা বলেন। সো আমার আর মাঝে মাঝে কিছু হয় কি, আমি না কিছু মোমেন্ট থেকে ব্যাক আউট করতে পারি না, বা কিছু কথা মুখের উপর বলতে পারি না মানুষকে, এটা আমার একটা দোষ। সো আমি তখন বলতে পারছিলাম না, যাই ভাই আমি চোখ খুললার যে ওরা যা বলছে আমি করে গেছি, আমি সিলেক্ট হয়ে গেছি। মাই গড। অ্যাকচুয়ালি প্রকৃতি চেয়েছিল যে তুমি অ্যাক্টর হবে, মডেল হবে, সো এটা আসলে ভাগ্য। এই তোমার চোখ চিকচিক করছে, ওই সময়ের কথা বলতে গিয়ে তুমি ইমোশনাল হয়ে গেলে। কাইন্ড অফ, বিকজ এটা এই মেমোরিটা মনে করি না অনেক বছর। এই মেমোরিটা ইনফ্যাক্ট শেয়ারও করিনি কখনো কোথাও। আমি দুই জায়গায় বলেছি যে মাসে তো আমাকে নিয়ে গিয়ে অডিশন দেওয়া ছিল, একদম এক্স্যাক্টলি এইভাবে বলার সুযোগ কোথাও হয়নি। বাহ, আমাদের পডকাস্টের ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্সরা তাহলে অনেক লাকি দ্যাট তোমার এই না বলা কথাটি জানতে পারলাম। তো তোমার কাছ থেকে আরও কিছু শুনবো, তবে আমি একটু বেশি আগ্রহী রিসেন্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে 21 এপ্রিল। 21 এপ্রিল ঢাকায় এবং তোমার মামার বাড়িতে একটি ঘটনা ঘটেছিল, এবং সেটি আমি না শুরুতে বিশ্বাস করিনি। পরে যখন আমি ভিডিও দেখলাম তখন মনে হলো ও মাই গড। তুমি একটু বলো তো আমাদের ভিউয়ার্সদের। বেসিকলি কিছুই না তেমন, আমি কক্সবাজার শুটিং করছিলাম, চলো হারিয়ে যাই নাম একটা নাটক, খুব পপুলার হলো, হাসিব হোসেন রাকির, আমি আর তটিনী। আমরা শুটিং করতে কক্সবাজারের একদম শেষ মাথা, মানে টেকনাফের কাছাকাছি একটা জোন আছে যেখানে আসলে মানুষ থাকে না, রাতের বেলা গোলাগুলি শব্দ শোনা যায় ওই পাশের, এবং ওখানে অনেক কিডন্যাপার থাকে।
no. সো এবং এটা রিয়েল, মানে যোগ করে বলছেন এটা সিরিয়াস ব্যাপারটা, ওখানে মানুষ কিডন্যাপড হয়ে যায়। সো ওই জায়গায় আমরা শুটিং করছি, আমাদেরকে পুলিশ আর্মি বলেছে যে দেখেন পারমিশন নিতে হয় যে এতদিন থাকবেন, তো পুলিশ আর্মি না খেয়াল রাখবে আশপাশ দিয়ে যে এদের যাতে কিছু না হয় এরকম। সো এরকম ওই জোনে ছিলাম, ওটা এতই নির্জন নীরব যে রাত্রেবেলা যখন আমি হোটেল রুমে ঘুমাইতে যেতাম তখন মনে হতো যে আসলে শুধু ওই কিডন্যাপ হওয়ার ভয় না, এক্সট্রা টেরেস্ট্রিয়াল ওইটার ভয়। আর বরাবরই সৃষ্টিকর্তার উপর আমার বিশ্বাস আছে, মানে আমাদের বলাই আছে যে জিন আমাদের আছে, জিন আমাদের ধর্মেই মেনশন করা আছে। সো এরকম ফাঁকা জায়গায় জিন থাকার সম্ভাবনা অনেক বেশি, কেউ যদি কোনো দিন যদি আমার ক্ষতি করে বা কিছু করে। এরকম ওখানে শুটিং প্রায় 4-5 দিন ছিলাম, 2 দিন ধরে এরকম কেন জানি রাত্রেবেলা ঘুমাতে গেলে আমার ভয় লাগতো। থার্ড ডেতে আমি জানতে পারলাম আমার ওয়াইফের নানা বাড়ি, মানে ওনাকে আমার নানা শ্বশুর, তো ওখানে সিসি ক্যামেরায় জিন ধরা পড়েছে, এবং 21 এপ্রিল, এবং একই দিন আমার বাসা ধানমন্ডি যেখানে আমি থাকি সেখানেও জিন ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এটা কিভাবে সম্ভব? এটা আমি কিভাবে বলবো, এটা এখন এটার এক্সপ্লেনেশন, এটার এক্সপ্লেনেশন আমি জানতে চাই নাই আসলে, বিকজ আচ্ছা তুমি যখন প্রথম শুনেছিলে বিশ্বাস করেছিলে? আমাকে আমার ওয়াইফ বলছিল যে সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে, তুমি দেখবা কিনা। আমি এতটা অলরেডি আমি অনেক ভয়ে ছিলাম ওখানে সব কিছু নিয়ে। আমি বলছিলাম যে না, আমি এখন দেখতে চাই না, সকালে দিও বা পরে, বা আমি ঢাকায় এসে দেখবো। আমি ওটাকে ডিটেলি অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। পরে আমি শুটিং শেষ করে 4-5 দিন পর যখন ঢাকায় যাই তখনও আমাকে বলে তুমি তো দেখো না এখনও, তুমি না দেখলে তুমি বিশ্বাস করবে না। কাজ আমি আসলে বিশ্বাস করছিলাম মনে মনে। তারপর যখন দেখলাম ফুটেজটা, এরপর আসলে ভয় তো কাজ ছমছমে কিন্তু একটা ফিল হয়েছে আমার। অবশ্যই মানে হয়েছে কি, এই ফুটেজগুলা আমি ফেসবুকে দেখতাম, আমার কাছে মনে হতো এডিট করা, বা হরর মুভিতে যে সাদা একটা আকৃতি দেখায় এগুলো এডিট করাই মনে হয় আমাকে সবসময়। বা এই যে ভূত এফএম শুনতাম, আমার কাছে মনে হয় সব বানানো, এগুলো সব মানুষকে মানে বিং কমার্শিয়াল একটু হয়েছে বেশি বাড়াবো এরকম কিছু। এই প্রথম আমার চোখে কোনো কিছু প্রমাণিত হইলো, একদম ভিডিও আকারে, ভিডিও সহ একজন জিন সিসিটিভি ফুটেজের সামনে একসাথে কুমিল্লা, এবং ওদিনই আরও 4-5 ঘন্টা পরে আমার বাসার ধানমন্ডিতে। তোমার বাসার কি ওইটা কি ছাদে? সেম? হ্যাঁ, আমার বাসার ছাদে। আর ওখানে ওই বাড়ির তুমি যখন ফিরে এলে বাসায় তখন তোমার ফিল হয় না যে এখন কোথায় জিন আছে একটু দেখি, কিংবা একটা অন্যরকম ফিল হয় না যে আবার যদি জিন আসে এরকম কিছু? এইবার একটা কথা বলি, ঈমান অনেক বড় জিনিস। সো আমার ঈমান অনেক ক্লিয়ার। আমি ছোটবেলা থেকে শুনেছি যে জিনরা তাদেরই ক্ষতি করে যারা নাপাক থাকে বা যারা খারাপ কিছু করে। না, ক্ষতি না, বা অনেক সময় জিনের হয় না যে ক্ষতি করে। ভালো জিন আছে, ভালো জিন খারাপ জিন আছে, এটা জিন আছে এটা আমি অনেক আগে থেকে বিশ্বাস করি। আমি চাক্ষুষ প্রমাণ পেলাম, এটাই পার্থক্য। কিন্তু আমি কখনো ভয় পাইনি। বাহ। মানে যদি কখনো সামনে দেখে ফেলি, আমি একটা ফাঁকা রুমে ঢুকলে সবসময় সালাম দিই আমি। এটা খুব ভালো অভ্যাস। হ্যাঁ, এবং এটা আমি শিখেছি যে একটা ফাঁকা রুমে আসলে যে কোনো কিছু থাকতেই পারে। সো সালাম দিলে ক্ষতি নেই তো কোনো। তোমার এই রিসেন্ট কাজগুলোতে আমি দেখছি এই অশরীরী ব্যাপারগুলো কিংবা একটু সুপার ন্যাচারাল বিষয়গুলো খুব কাজ করে। তুমি এই যে কিছুদিন আগে চক্র করলে ওয়েব সিরিজ, এবং সেটা দেখে আসলে কতজনের কত কিছু হলো, এবং আমি যখন দেখছিলাম আমার না গা গরম হয়ে গিয়েছিল, এবং পরে শুনি যে অনেকের ক্ষেত্রে এটা হয়েছে। এবং রিসেন্টলি তোমার একটি কাজ আসছে খুব শিগগিরই, ভিকি জাহেদেরই খোয়াবনামা, এবং সেটা পোস্টার তো অলরেডি অনেক অনেক ভাইরাল হয়ে গেছে। এবং সেখানে দেখছি তুমি একটা কবরে শুয়ে আছো, এবং তোমাকে সাদা কাপড় দিয়ে কাফনের কাপড় দিয়ে মোড়ানো হয়েছে, এবং অনেকগুলো সাপ। তো প্রথমে তো আমি ভাবলাম যে এগুলো তো ভিএফএক্স এ করা, এডিট করে করা, কিন্তু আমি ভিডিওতে দেখলাম এখানে অনেক রিয়েল সাপ ছিল। রিয়েলি? ভিডিও দেখেছেন এটা কি? মানে তারপরও ভিডিও দেখেও তো ইদানিং বিশ্বাস হয় না, এআই তো কত কিছু করে ফেলা। দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ভেরি মাচ ট্রু। এআই দিয়ে অনেক কিছু করা সম্ভব। তুমি বলো তো কি হয়েছে আসলে? আমাকে একটা কাফনের কাপড় পরিয়ে একটা কবরের মধ্যে লাশ বানিয়ে ফেলে দিয়ে 6টা মাটি, মানে 6টা সাপ ফেলে দেওয়া হয়েছে। এটাই হয়েছে। এটা হচ্ছে এক লাইনে বললাম। যেটা তুমি জানতে যে 6টা সাপ তোমার উপর ফেলে দেবে? তোমার কোনো ভয় করেনি? ভয়কে জয় করছি। না, সত্যি করে বলো। মানে অবশ্যই ভয় করছে। আমি চাচ্ছিলাম যে আমি সত্যি কথা বলি, মানে 6 দিন শুটিং করছি। তোমার কোস্টার এখন সাপ, 6টা সাপ। হ্যাঁ, এবং ফার্স্ট তিনি যখন ভিকি ভাই আমাকে বলছে যে ভাই আপনার উপর সাপ ছেড়ে দেওয়া হবে, তো ভিকি ভাই চক্র তো আমার একটা শর্ট ছিল, সাপ আমাকে চলে যায়, ওটা একটা সাপ ছিল।
সো ইটস লাইক ওইটার এক্সপিরিয়েন্সই আমার, মানে ওটা আগের দিন যখন জানতাম পরের দিন শুটিং করতে হবে, আমার অনেক, আমি আল্লাহ কোনো কারণে একটা বাদ ফেলা ওই শুটিংয়ের উপরে, শুটিং বাদ করে দাও, ক্যান্সেল করে দাও, বা ভিকি ভাইয়ের মাইন্ড চেঞ্জ করে দাও যাতে সাপটাকে সরায় দেয়, এরকম ছিল। সো ওইটা একটা কারণ একটু আইস ব্রেক হয়েছিল সাপের সাথে অ্যাজ এ কো আর্টিস্ট। মানে আইসের বলছি গেল, সাপের সাথে তোমার প্রেম হয়ে গিয়েছে একটা সময়। প্রেম হয়ে যায়নি, মানে পরিচয় হয়েছিল, বন্ধুত্ব তখনও হয়নি। তার মধ্যে আবার 6 জন একসাথে। ওফ। সো সো যদি যদি প্রেম হয় তাহলে 6টা প্রেমিক, 6 জন নাগিন চলে আসলো। 6 জন নাগিন চলে আসলো, এবং 6 জনই ফনা তোলে, মানে ছোটোখাটো ডোরাকাটা গোকরা সাপ না, ফনা তোলা একদম বড় বড় সাপগুলো নাম জানি না, ভিডিওতে তো দেখেছেন। সো ওখানে না অনেকগুলো ভয় একসাথে আমার জয় করতে হয়েছে। মানে আমি শুরুতে ভেবেছিলাম যে সাদা কাফনের কাপড়টা না ওখানেও তুমি নাই, আসলে পরে দেখলাম ওখানেও তুমি। হ্যাঁ, মানে বিষয়টা আমার এই কারণেই ভালো লেগেছে, মানে রিসেন্ট ইয়ার্সগুলোতে স্পেশালি আমি যদি লাস্ট 1 থেকে 1.5-2 বছরের কথা বলি, তোমার ডেডিকেশন, তোমার কি বলবো সিনসিয়ারিটি টুয়ার্ডস ইউর ক্রাফট, মানে অ্যামেজিং। থ্যাংক ইউ। তুমি যে কোনো ক্যারেক্টারকে এভাবে এখন ধারণ করো, যেটা আগে হয়তো সেরকম ভাবে আমি পার্সোনালি পেতাম না। আমি নিজেও আগে আমার সত্যি কথা তোমার অভিনয় অত ভালো লাগতো না। থ্যাংক ইউ। এবং তোমার স্পিচের কিছু সমস্যা আমার মনে হতো, যে টাঙের কিছু সমস্যা হতো, যেটা আমি রিসেন্ট ইয়ার্স গুলোতে পাচ্ছি না। তোমার ভয়েস মডুলেশন, তুমি যখন মনোলগে কথা বলো, সেগুলো ট্রিমেন্ডাস, অসাধারণ লাগে। মানে আমার শুধু জানতে ইচ্ছা করে যে এগুলো কিভাবে করেছো তুমি। নিশ্চয়ই একটা প্র্যাকটিস এবং অনেক লম্বা সময়ের একটা কিছু একটা ওয়ার্কশপ করেছো তুমি। এটা আসলে নিজের সাথে নিজে ওয়ার্কশপ করেছি। আনফর্চুনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর এমন একটা দেশে আছি যেখানে কোনো অ্যাক্টিং প্রপার স্কুল নেই, বা প্রপার আছে, থিয়েটার আছে অবশ্যই, আমি ওটাকে আলাদা করে ছোটো করে কিছু বলছি না, বাট আমি আসলে সেটা তো আমি একটা সময় পার করে আসি, এখন আমার পক্ষে আবার থিয়েটারে গিয়ে অ্যাক্টিং শেখা ওভাবে সম্ভব না। সো বাট থ্যাঙ্কস টু আল্লাহ এগেইন, ইটস এ ডিজিটাল ওয়ার্ল্ড। ইউটিউবে এখন সব কিছু টিউটোরিয়াল আছে, আপনি কিভাবে এই কফি বানাবেন সেটাও দেখতে ইচ্ছা থাকতে হয়তো। সো দ্যাট ইজ দ্য থিং আর কি, যে ইচ্ছা ছিল। আমি কিভাবে, তুমি যে অভিনয়ের মজাটা পেয়ে গেছো সেটা স্ক্রিনে বোঝা যায়, তো মজাটা তুমি কিভাবে আসলে আস্বাদন করেছো? কি এখন এটা তো কোনো সিক্রেট না, আমি জাস্ট চেষ্টা করি। আমি প্রতিদিন সকালে উঠি। কি বলতে চাচ্ছ না? না না না, মানে হয় না যে এটা কোনো অ্যাকচুয়াল সিক্রেট নেই, আমি জাস্ট কষ্ট করেছি। কি কষ্ট? মানে স্পিচের বিষয়গুলোর জন্য তো একটা প্র্যাকটিস লাগে, ভয়েস মডুলেশনের জন্য তো একটা প্র্যাকটিস লাগে। তুমি কিভাবে করেছো? আমি এমন হয়তো বড় কিছু করে ফেলিনি, আমি সামান্য আমার স্পিচটা চেঞ্জ করছি, বাট মানে তুমি কি জোরে জোরে আবৃত্তি করেছো বাসায়, কিংবা হয় না নিউজ পেপার পড়তে বলে অনেকে জোরে জোরে, কিংবা কিছু স্পিচের কিছু ব্যায়াম আছে, কিছু কি করেছো? জি করেছি। সো যেটা করেছি হচ্ছে গিয়ে, প্রথমত মানে আমি অনেক ইমপ্র্যাকটিক্যাল মাঝে মাঝে এইসব ক্ষেত্রে, যে আমি দিন দুনিয়ার খেয়াল থাকে না, এটা আমার বউয়ের কথা, বাবার কথা, মার কথা, আমি নিজেকে নিয়েই থাকি এরকম। তো পৃথিবীতে কী ঘটতেছে এইসব নাকি আমি ছোটোবেলা থেকেই কখনো ইয়ে করতাম না। তারপর আমাকে সবাই বললো যে তোমার স্পিচ ক্লিয়ার হবে যদি জোরে জোরে তুমি পত্রিকা পড়ো। তো দুইটাকে আমি একসাথে, যখন আমার মনে হয়েছে এটা ঠিক করা প্রয়োজন, আমি কানেক্ট করেছি। ঠিক আছে, তাহলে পত্রিকা পড়লে আমার দিন দুনিয়ার খেয়াল আসবে, আর পত্রিকা জোরে জোরে পড়লে আমার স্পিচ ঠিক হবে। তো কি যে ওয়ার্ল্ড পলিটিক্স কিংবা ওয়ার্ল্ড হয় না যে অর্থনীতি, এগুলোর খবর রাখো? চেষ্টা করি রাখার, আগে রাখতাম না, এখন চেষ্টা করি। সেটা কি আগ্রহ নিয়ে রাখো নাকি করতে হবে বলে? সত্যি কথা বলতে আসলে ওয়ার্ল্ড পলিটিক্সের চেয়ে আমার এখন, যেহেতু একটা সেক্টরে আছি বিং অ্যান অ্যাক্টর, তো আমার মানে ওয়ার্ল্ড মিডিয়ার সম্পর্কে বেশি, বা বলিউড বলেন বা টলিউড, হয় না যে বাইরের অনেক মানুষ অ্যাক্টরদেরকে ওইভাবে পারসিভ করা যায়, তারা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বিলং করে। তাদের আসলে বাইরের পৃথিবীর সাথে কোনো জানাশোনা নাই, তারা জানে না আসলে কোথায় কোন প্রেসিডেন্ট হচ্ছে, কোথায় কোন নির্বাচন হচ্ছে, কিংবা বিশ্ব অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো সেই জায়গাটায় তুমি কতটা স্টাডি করতে পারো বা সময় পাও? আগে সময় তো ওভাবে পাই না আসলে, বাট চেষ্টা করি আপডেটেড থাকার, অবশ্যই আপডেটেড থাকার চেষ্টা করি। এটা তো মানে নিজেকে ডাম প্রমাণিত না করতে চাইলেও আসলে জানা উচিত। মানে জেনারেল নলেজের জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি আপডেটেড থাকার। ওয়ার্ল্ড পলিটিক্স বলেন,
ওয়ার্ল্ডে কী ঘটতেছে। যেমন আজকে সকালে ফেসবুকে দেখছিলাম যে একটা তিমি মাছ নাকি একটা ট্রেনারকে খেয়ে ফেলছে। এটা নাকি রিউমার? এটা নিয়ে অনেকক্ষণ তোলপাড় হলো, আমি ঘেটে ঘেটে দিলাম যে এটা জেসিকা। সো যেটা আমার কিউরিওসিটি আটকায় সেটা আমি একদম গভীর পর্যন্ত পৌঁছাতে হবে। সো আমি জানি ওটা আসলে পুরোটাই এই দিয়ে বানানো, হ্যাঁ, right. এবং কেউ বিশ্বাসও করছেন এত ভালো এই দিয়ে বানানো হয়েছে। এবং জেসিকা লকহার্ট সম্মত নাম, ওই নামে কেউ নাই পৃথিবীতে। So, এত ভালো এই দিয়ে মানুষ আসলে এখন ভাওতাবাজি করতে পারতেছে। ইটস ভেরি ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, ভেরি মাচ। এমনি তুমি বই পড়ো, কারণ তোমার যে অ্যাক্টিং ক্যারিয়ার সেটার জন্য তো বই পড়াটা অবশ্যই কিছু ক্ষেত্রে মাস্ট। অবশ্যই আমার বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই। তাই? হ্যাঁ। কোন ধরনের বই পড়তে তখন এবং এখন কোন ধরনের পড়ো? বিং এ স্টুডেন্ট অফ ইংলিশ মিডিয়াম, আসলে ইংলিশ বই পড়তে বেশি পছন্দ করতাম। শেক্সপিয়ার কিংবা শেক্সপিয়ার ইজ লাইক লিটারেচার বেশি, মানে আসলে ইংলিশ লাইক সিডনি শেলডন, মারিও পুজো, এই টাইপের সব রাইটার। আর এখন ইনফ্যাক্ট সিডনি শেলডন সব পড়া শেষ। আমার বাংলার চর্চাটা আসলে মিডিয়াতে আসার পর বেশি হয়েছে। আমার স্কুলিংয়ে আমাকে আসলে আমি যে স্কুলে পড়েছি, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, সেখানে আমাদের এমনকি আরবি শিক্ষাটাও আরবি এবং ইংলিশে দেওয়া হয়েছিল। সো বাংলা আসলে আমি মানে কোনো কিছুর মিনিংও আমি ঠিকঠাক মতো জানতাম না, যে কারণে আমার উচ্চারণও স্পষ্ট ছিল না, এবং আমি এখনও অনেক বাংলা শব্দের মিনিং জানি না। এটা আমার ব্যর্থতা, বাট আমি প্রতিদিন চেষ্টা করি বাংলাকে আরও আয়ত্তে আনার এবং স্পষ্ট বাংলা জানার। সো যেটা বলছিলাম আসলে, আমার এটা ভালো লাগে যে তুমি যে আজকের পডকাস্টের শুরুতে বলছিলে যে স্বীকার করে নেয়া, আমার যদি কোনো দুর্বলতা থাকে বা ভুল থাকে সেটা স্বীকার করে নেয়, এবং তুমি যে অকপটে বললে যে অনেক কিছু জানো না কিংবা জানার চেষ্টা করছো, সেটাকে আমি স্যালুট জানাই যে তুমি নিজের সীমাবদ্ধতাটুকু জানো এবং সেটি উতরে যাওয়ার জন্য তুমি চেষ্টা করো। জি, এটাই সব কিছু আসলে। মানে আমি প্রতিদিন আমার উইকনেস খুঁজি, সেটাকে ঠিক করার চেষ্টা করি, আর প্রতিদিন আমি গতকালকে যা করেছি তার চেয়ে বেটার কিছু করার চেষ্টা করি। এই তো রিসেন্টলি আমি দেখলাম তুমি অনেক জিম টিম করছো, এবং ছবি টবি দেখে। কোথায় দেখছেন? আমি তো ফেসবুকে দেখে। আচ্ছা, জিম তো আই থিঙ্ক জিম দেখেন না, অ্যাক্টরদের তো করতেই হয়। আমি ওইটাই বললাম, জিম মানেই সিক্স প্যাক, হেভি মাসেল, অ্যাকশন ফিগার, এরকম তো না। আসলে জিম মানে একটা লাইফস্টাইল, একটা লাইফস্টাইল। অ্যান্ড একরকমভাবে আমি শুধু অ্যাক্টর না, আমি সবাইকে বলবো যে জিম না হলেও সকালে উঠে আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ সময় পান সবাই একটু শারীরিক কসরত করবেন, একটু ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, বিকজ এটা শুধু শরীর না, মাইন্ডকেও অনেক চমৎকারভাবে ফ্রেশ রাখে। অফকোর্স। তবে জিম তো সবারই করা উচিত, কিন্তু তুমিও করো, কিন্তু ড্যান্স প্র্যাকটিস তো আসলে সবাই করে না। তুমি তো ড্যান্স প্র্যাকটিসও করছো গত 1-1.5 বছর ধরে। আমি তৌসিফ, আমি জানি। না, আপনি জানেন না। আমি জানি, তুমি সে মিথ্যা কথা এগুলো। আমি জানি তুমি ড্যান্স প্র্যাকটিস করছো, এবং সেটার প্রমাণ আমরা রিসেন্ট মেরিল প্রথম আলোতে পেলাম। তুমি দেখির সাথে খুব সুন্দর করে নাচছিলে, এবং আগে হয়তো অনেক আগে তুমি হয়তো, আমি জানি না তখন তুমি কিভাবে নাচতে, বাট রিসেন্ট ইয়ার্সতে তুমি নাচ প্র্যাকটিস করছো। এর পিছনে কি কোনো আভাস পাচ্ছি? মানে তুমি স্পেশাল কিছুর জন্য কি নাচ শিখছো? স্পেশাল কিছু না আসলে। যেটা আমি এই ইন্টারভিউর মাঝখানে বলছিলাম যে একটা মিউজিশিয়ান হওয়ার আমার অনেক ইগো ছিল একসময়। সো আমার ইগো এরকমই ছিল যে আমি প্রথমত আমি ইংলিশ গান শুনতাম প্রচুর, এবং বাংলা ব্যান্ডের গান শুনতাম, এর বাইরে কোনো গান শুনতাম না। আমি নাচে আসছি, সো ওইটা পড়তে গিয়ে না আমার কখনোই, ইনফ্যাক্ট এই মাছরাঙা টেলিভিশনে আমি মিউজিশিয়ান হিসেবে এই স্টুডিওতে আমি পারফর্ম করে গেছি, দ্য ম্যানেজার হিসেবে পারাল জ্যামের কভার করে গেছি, এবং সেই প্রোগ্রামের প্রোডিউসার এবং এই প্রোগ্রামের প্রোডিউসার একই মানুষ। হ্যালো ভাই। সো তখন না আমার ইয়ে ছিল যে আমরা বলতাম আমাদের ভাষায় সেল আউট। সো এটা একটা জিনিস যে সেল আউট মানে আমরা মিউজিক যারা করি আমরা অনেক অন্তর থেকে করি, আমরা মিউজিককে বিক্রি করতে দিই না। সো যারা নাচে, যারা এত কমার্শিয়াল, এগুলো সব সেল আউট জিনিস এগুলো। সো এরকম একটা ধারণা আমার মধ্যে না অনেক বছর ছিল, অভিনেতা হওয়ার পরও ছিল। সো অভিনেতা হওয়ার পর যখন দেখতাম যে অনেকে নাচছে বা ইয়ে করছে, আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে না মানে যে আমি এটা পারবো না কোনোদিন। তাদেরকে ছোটো করে কিছু না, আমি কাউকে কোনোদিন ছোটো করে দেখি না। আমি যদি এটা আমাকে দিয়ে হবে না, এটা আমার না, এটা আমি করবো না, এটা আমার দরকার নেই, এটা আমার ইম্যাচিউরিটি ছিল, এটা আমার ভুল ছিল।
দিন শেষে আমি একজন অভিনেতা, আমার অভিনয় করতে হবে। আমি সবকিছু জানতে হবে। ফিল্মে নাচি বা না নাচি, আমার সব কিছু জানতে হবে এক্স্যাক্টলি। সো আমার নাচটাও জানতে হবে, আমার আবৃত্তি জানতে হবে, আমার সাপের সঙ্গে প্রেম করতে জানতে হবে। নায়িকাকে তো কোলে তোলা জানতে হয় সিনেমা কোলে তুলতে করবার হয়, জন্য। তুমি কি কোনো টেলিভিশনের কোনো নায়িকাকে আই কোলে থিঙ্ক আমি তুলেছো? সবাইকে একবার করে কোলে নিয়েছি কম বেশি। সবাইকে? হ্যাঁ। হাউ লাকি ইউ আর। এদিকে আমি যে জিম করি এই জন্য। ওকে, আমি আর সেই প্রশ্ন জিজ্ঞেস করলাম না কাকে কোলে তুলতে গিয়ে তোমার একটু দুটো তিনটে হাড্ডি ভেঙে গেছে। গেছে বলবো, হ্যাঁ প্লিজ প্লিজ। ও আমার বন্ধুর জন্য বলতে পারি, সরি, তানদিশা। এই তো স্পাইস পাওয়া গেল। ও আচ্ছা, স্পাইস। তো তিশা একটা একটা স্বাধীনতা স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি, রাইট। যে নাটকটা আমার লেখা ছিল, ও মাই গড, সি আমরা এটা কি নাজমুল রনি ডিরেকশন দিয়েছে? না, এটা তুহিন হোসেন ডিরেকশন দিয়েছে। ওকে, না তাহলে আরেকটা। ও আচ্ছা, তাহলে আরেকটা, সরি। তাহলে এটা তুহিন ভাইয়ের ডিরেকশন দিয়েছিল, এটা 3 বছর 2022 সালে 16 ডিসেম্বরের কাজ। তো ওখানে আমি মুক্তিযোদ্ধা এবং ও একজন বীরাঙ্গনা যে মারা গেছে। সো পোস্টারটাই হবে যে ও লাশ আমি কোলে এইভাবে ধরে নিয়েছি। সো লাশ হলে কি হয়, নর্মালি কিন্তু নায়িকাদের কোলে নিলে ওরা একটা হাত রাখতে পারে, যেটাতে ওরাও নিজের ওয়েট একটু ক্যারি করে, কিন্তু ও তো লাশ। সো সম্পূর্ণ ওজনটা আমার নিতে হয়েছিল। সো ওর ওকে নিয়ে আমার পোস্টার তুলতেই মানে বেশিক্ষণ না, 1-1.5 মিনিট হয়তো ধরে রেখেছিলাম, বিকজ ফোকাস মিস হচ্ছিলো, এক্সপ্রেশন ভুল হচ্ছিলো, চুল ঠিক ছিল না, শাড়ি ঠিক ছিল না। এগুলো করতে করতে যে 2-4 মিনিট, হ্যাঁ 2-4 মিনিটের মতো হাতে রেখেছিলাম। এরপরে 1 মাস আমার বাম হাত আমি ঠিকঠাক মতো ওখানে ওয়েট নিতে পারতাম না, বা কাজ করতে পারতাম না, রাতেবেলা ঘুমাইতে গেলে ব্যথা করতে এখানে। আমার মনে হয় তিশা একটু প্রতিশোধ নিয়েছিল, কারণ আমি কি বলবো না, কি হ্যাঁ, বলবেন আপনি? হ্যাঁ, কারণ 2020 ও 21-এ তুমি একবার তিশাকে নিয়ে একটা স্ট্যাটাস আমি দিয়েছিলে। তিশাকে নিয়ে কোনো স্ট্যাটাস দিইনি। তিশাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলে, সেটা নিয়ে নিউজ হয়েছিল, তুমি স্ট্যাটাসটা মুছেও ফেলেছিলে। যেটা আমি মুছে ফেলেছি সেটা আমি ভুলে গেছি। আচ্ছা, তো আমরা ভুলে গেলাম। আপনি বলতে পারেন, সমস্যা নেই, আমি ভুলে গেছি। তাই যাই হোক, তোমার ডেডিকেশন নিয়ে একটু শুনি। ডেডিকেশন বাট এটা বলি, তিশা অ্যাকচুয়ালি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, অফ কোর্স উই নো। এন্ড আই হেট হার, যে ক্লোজ তাকে স্টিল আমরা, আই লাভ হার। যে আমরা ক্লোজ তাকে আমরা হেট করি, লাভ করি, এবং কারণ তারা আমাদের আপনজন, তাদের সাথে অভিমানের অধিকার থাকে, রাইট? এক্স্যাক্টলি। এবং এটা বলার অধিকার ছিল যে ওর কারণে আমার হাতের হাড্ডি ভাঙছে। হ্যাঁ, তিশা আমাদের শোতে আসলে তিশাকেও আমি জিজ্ঞেস করবো তোমার ব্যাপারে। ও কিছু বলতে পারবো না, কাজ ওর কোনো ক্ষতি করিনি আমি। তুমি তো এই যে খোয়াবনামাতে তো তিশার সাথে কাজ তিশার সাথে করলে, কাজ হ্যাঁ, করছি। সেখানে কি কোনো সাপ নিয়ে তিশার সাথে কিছু হয়েছে? না, ও ও ও আশপাশও আসে না। ওকে, আচ্ছা, তুমি স্ক্রিপ্ট পড়ো কিভাবে? হয় না যে অনেকের প্রসেস থাকে, কেউ কক্সবাজারে চলে যায়, কেউ এরকম হোটেল রুমে চলে যায়। অনেক সময় যদি কোনো রাস্টিক কিছু ব্যাপার থাকে, কিছু গালিগালাজ টাইপের ব্যাপার, যেমন আমি রণবীর সিংকে শুনেছি যে বাজিরাও মাস্তানির সময় সে একটা হোটেলে গিয়ে সারাক্ষণ শুধু গালিগালাজ করতো, কিংবা এরকম একটা ইয়েতে থাকতো। তুমি কিভাবে স্ক্রিপ্ট পড়ো? এত স্বাধীনতা বা এত লাক্সারি এখনো পাইনি স্ক্রিপ্ট পড়ার মতন। আমি স্ক্রিপ্ট বাসায় বসেই পড়ি, শুধু আমি স্ক্রিনে পড়ি না। স্ক্রিনে পড়ি না বলতে Hard ল্যাপটপে copy। আমি হার্ড কপি করে, একটু পুরানো অভ্যাস, বিকজ আমার একটু হোমওয়ার্ক করার অভ্যাস আছে, একটু মার্ক করার, একটু দাগানোর, একটু এই পয়েন্টটা চেঞ্জ করলে ভালো হয়, যেটা ডিসকাশন করা যাবে আর কি। সো আমার স্ক্রিপ্ট পড়ার পরে স্ক্রিপ্ট দেখলে মনে হবে কোনো টিচার খাতা কারেকশন করছে। সো এরকম, সো যেটা মানে এটা আমি করি, এটা আমার অনেক আগে থেকে অভ্যাস। এটা আবার কাউকে দিই না, ওকে, কারণ এটাতে স্ক্রিপ্ট রাইটার আবার রাগ করতে পারে। আচ্ছা, তো তুমি কি মেথড অ্যাক্টর নাকি ইম্প্রোভাইজ করে তুমি সেটে কাজ করতে পছন্দ করো? বিট অফ বোথ, বিকজ ডাউন দ্য লাইন আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন মেথড শেখার, সেটাকে অ্যাপ্লাই করে করার। এখনও ফিল্ম করিনি বা কোনো বড় ওটিটি কাজ করিনি। যদি করতে পারতাম যে 15 দিন আমাকে শুধু প্রিপারেশন নেওয়ার জন্য সময় দিবে, বা আমি সময় ওই শুধু 15 দিন রাখবো ওই ক্যারেক্টারটা প্রিপারেশন করার, তাহলে আমি অনেক মেথডস অ্যাপ্লাই করতে পারবো। মেথড অ্যাক্টররা কী করে, যেটা আমরা সাধারণভাবে বুঝি যে একটা বোবার ক্যারেক্টারে করতে চাইলে সামনে প্রথম 7 দিন কারোর সাথে কথা বলে না, দ্যাট ইজ মেথড অ্যাক্টিং, রাইট? সো ওরকম কোনো খুব ডিফিকাল্ট চরিত্র আমি এখন পর্যন্ত নিজেই
প্লে করেছো? করেছি বলতে কি যে সেটা আসলে আমি আমার মেথডে করে ফেলছি। সো এটা কি মেথড অ্যাক্টিং এর মধ্যে পড়ে নাকি ইম্প্রোভাইজের মধ্যে পড়ে এটা আমি জানি না, বাট যেমন আমি যেহেতু তোমাকে দুইটা হাজত নাটকে একরকম ভাবে দেখেছি, আমি তোমাকে লিলুয়াতে একরকম ভাবে দেখেছি, আমি তোমাকে চক্রতে একরকম ভাবে দেখেছি, কিংবা এরকম আরো কয়েকটা কাজ জি ছিল। অবভিয়াসলি ফার্স্ট ক্রেডিট গোজ টু দ্য ডিরেক্টর, বিকজ ওনারা আসলে আমার অ্যাক্টিংটা বের করে নিয়ে আসে, অ্যান্ড দ্য স্ক্রিপ্ট রাইটার্স অথবা যে ডিরেক্টর অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার যারা প্রতিটা কাজের ছিল, ওরা আমাকে চরিত্রটা দিয়েছে আর কি। দিতে পারার কারণে আমি চেষ্টা করেছি চরিত্রগুলোকে তুলে আনার বা ভালো কিছু মানে পোর্ট্রে করার। সো ওইটার মেথড যদি বলি, হ্যাঁ একটা কিছু কিছু মেথড, যেরকম একটা অনেক আগে একটা কাজ করেছিলাম আলো নামে শর্ট ফিল্ম, যেখানে আমি একটা ক্যান্সার পেশেন্ট থাকবো। সো আমি না এরকম এর আগেও একটা নাটক, এটা আমি অনেক আগের কথা বলছি, যে 15-16 সময় সেরকম এর আগে এরকম হয়েছিল যে এর আগে এরকম ক্যান্সার পেশেন্ট বা রুগী এরকম ক্যারেক্টার করেছি, কিন্তু মেকআপ না দিলে আমাদের মেকআপ খুব মানে একটু উইকনেস এখনও আছে আমাদের দেশে, আমাদের দেশে অনেক লিমিটেশন আছে। সো আমার কাছে স্ক্রিনে বিলিভ হচ্ছিল না যে আমার আসলে ক্যান্সার। সো এরকম মাঝে মাঝে শুটিং করার কারণে আমাদের যেমন হতো যে এখনও হয়, ইনফ্যাক্ট ওই যে খোয়াবনামার কবরের শটের দিনই হয়েছে যে আমি ভোরবেলা বাসায় ফিরতাম, মানে ভোরবেলা বাসা থেকে যেতাম, পরের দিন ভোরবেলা বাসায় ফিরতাম, বা এমন হয়েছে 26 ঘন্টা 28 ঘন্টা টানা শুটিং করছি। তখন আমার নিজেকে দেখলে মনে হতো আমি একজন ক্যান্সার পেশেন্ট, কারণ আমার চোখ ঢুকে গেছে, আমার স্কিন ঝুলে পড়ছে, আমার কেমন জানি অবস্থা, এবং ওইটা মেকআপ দিয়ে আনা সম্ভব না, ওই টায়ার্ডনেস বা ওই এটা। সো একবারই ক্রেজিনেস আমি করছিলাম একটা ক্যান্সার পেশেন্টের ক্যারেক্টার করার জন্য। তার আগে 2 রাত আমি ঘুমাইনি, আল্লাহ, আমি ঘুমে পড়ে যাচ্ছিলাম, আমি পাওনা বনেই নেই, আমি কফির পর কফি, আমি কিছু হইলেই মানে মানুষ যে পরীক্ষার আগে পড়ার রাতে যেমন পানি মেরে জায়গায় রাখে, ওভাবে নিজেকে জায়গায় রাখছিলাম। অ্যান্ড আমাকে আসলেই তখন দেখে খুবই ভাঙচুর মনে হচ্ছিল আর কি, তখন ওইটা একটা মেথডের মধ্যে পড়ে গেছে। আচ্ছা তুমি তো অ্যাক্টিং করে যাচ্ছ, তবে হয় না যে অ্যাক্টরদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে, বিভিন্ন সামাজিক আন্দোলনে কিন্তু অনেকেই সক্রিয় ভূমিকা পালন করে, কিন্তু তুমি কি একটু সেফ থাকো? না, তুমি কি করো? আমি ম্যাচিওরভাবে আন্দোলন করি। যেমন 2018-তে যখন সড়ক আন্দোলন হলো, তখন আমি ওই বয়সে তসি যে আন্দোলনটা করার দরকার সেটা করেছে, সে রাস্তায় নেমে গেছিল। তো রাস্তায় নামার পরে আমার অবশ্যই কিছু প্রবলেম ফেস করতে হয়েছে, যেটা নিয়ে এখন সবাই জানে বা যারা যারা আসলে। সো ওই কারণে 2024-এর আন্দোলনের সময় আমি আর রাস্তায় হয়তো নামিনি, কিন্তু আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব আমি করেছি। আমি মানে ফেসবুকে তখন তো ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু করা সম্ভব আমি 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 সিন্স আই বিলিভ ইন আল্লাহ অ্যান্ড আমি ন্যায়ের পথে থাকতে চাই। সো অন্যায় দেখে চুপ থাকাও কিন্তু অন্যায়, এটা আমার মনে হয়। অবশ্যই। সো একটু স্পিক আউট করা দরকার। আবার না বুঝে শুধু শুধু গিয়ে গুলি খেয়ে মরে গেলে আসলে আমি কোনো চেঞ্জ আনতেও পারবো না। আমি যদি সঠিক কোনো চেঞ্জ আনতে চাই, তাহলে আমার বেঁচে থেকে একটা অবস্থান তৈরি করে তারপর আমি চেঞ্জ আনতে পারবো। এখন অ্যাজ আ অভিনেতা আমার দায়িত্ব হচ্ছে গিয়ে মানুষকে আমার গল্প দিয়ে কানেক্ট করা, টাচ করা। সো আমার আন্দোলন হবে গল্পের মাধ্যমে, আমার আন্দোলন হবে অভিনয়ের মাধ্যমে। সো যখন আন্দোলনের রাস্তায় সবাই নেমে গেছে, তখন তো ঠিকই নেমেছি, যখন সবাই নামছে করছে। তো এই গণ অভ্যুত্থান বলেন বা যেটাই বলেন বা এর আগের যে আন্দোলন বলছেন, এটা আসলে আমি বুঝেছি যে সেই রাস্তায় নামাচ্ছে আমি যদি একটা গল্প বলে একটা গল্প অভিনয় করে যেতে পারি, যেটা আসলে ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে যে বাংলাদেশে এরকম কিছু হয়েছিল, সেটা আরও মোর ইম্প্যাক্টফুল, এটা আমার কাছে মনে হয়। দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দিস সোসাইটি, টুয়ার্ডস দিস নেশন। এবার একটু ভিন্ন টপিকে যাই। তুমি বরিশালে ছিলে না? না, ভোলা মানে ভোলার ছেলে। ভোলার মানুষদের একটা জিনিস আছে যে ভোলার মানুষরা বলে আমরা ভোলার, বরিশালের না। ওকে, যেরকম চাঁদপুর, কুমিল্লা এরকম। রাইট রাইট। যাই হোক, হয় না যে এক একটা জায়গার এক এক রকম স্বভাব থাকে। আমরা বলি যে এত বরিশালের, এত নোয়াখালীর, এত কুমিল্লার। তোমার ভেতর বরিশালের কোন কোন ট্রেডস গুলো আছে আর কি? জি, আমি বরিশালের না, আমাদের কোনো বরিশালের ট্রেডস নাই। ভোলার কি কি ট্রেডস আছে? আমি অনেক হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, অনেক হার্ড ওয়ার্কিং। ওকে। ভোলার এটা একটা ট্রেড, এটা যারা ভোলার মানুষদের চেনে জানে যে এরা নন স্টপ কাজ করতে পারে। সামর অনেক এনার্জেটিক। আচ্ছা, আর নেগেটিভ? নেগেটিভ তো নাই ভোলার কিছু, স্পাইসি কিছু কিংবা? ভোলার সবাই ভালো। ও ও, আমি সত্যি কথা। তুমি তো তাহলে অনেক বায়াসড। অবশ্যই
আমার দেশের প্রতি আমি ব্যস্ত হব না। আমি 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 ভোলার কৃতি সন্তান, আমি ভোলাকে নিয়ে কেন পচার কথা বলবো? Okay. আমি বাংলাদেশকে নিয়ে কোনদিন পচার কথা বলবো না। অফ কোর্স নট। কেন So, বরিশালও তো বাংলাদেশের মধ্যে পড়ে, চিটাগাংও বাংলাদেশের মধ্যে পড়ে, সবাই ভালো। না মানে হয় না যে আমার খারাপটা বললে আমার আসলে উত্তরণের সুযোগ থাকে, সবকিছুরই ভালো খারাপ আছে তো। অবশ্যই সবকিছু ভালো খারাপ আছে, তবে আমি ভোলার কাউকে নিয়ে খারাপ কি বলবো? ভোলার কাউকে নিয়ে না, তোমার ভিতরে খারাপ কি আছে? আমার ভিতরে আই হ্যাভ আ লট অফ ল্যাকিংস, লট অফ খারাপ জিনিস ইন মি। না হয় না যে ভোলার মানুষদের একটা খারাপ জিনিস যেটা তোমার ভিতরে আছে। সত্যি কথা, এই ভোলার স্পেসিফিকলি কোনো যেমন থাকে না যে হিংসুটটা কিপটা, এইসব কোনো ভোলার আলাদা কোনো স্পেসিফিক কিছু নাই, বাট আই গেস একটু জেলাসি কাজ করে ওদের মধ্যে, যদি এরকম কিছু হয়ে থাকে সেটা আমার মধ্যে আছে। আমি জেলাস, আমি আমি খুবই জেলাস একটা মানুষ। হোয়াট? ইয়েস। আই ডোন্ট নো। আপনি কি ভাবছেন আমি 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 কারো ভালো দেখলে আমার খারাপ লাগে না? না মানে তোমাকে দেখে মনে হয় না যে তুমি জেলাস। কি আমার জেলাসের ধরনটা অন্যরকম। কিরকম? যখন আরেকজন অভিনেতা আমার চেয়ে কোনো ভালো কাজ করছে, ওটা দেখে আমি প্রচন্ড জেলাস হই। না এটা তো পজিটিভ হেলদি একটা So, সেটাই। কম্পিটিশন। So, যাতে আমি ওর চেয়ে ভালো কিছু করতে পারি, বাট ওই জেলাসিতে আমি ওর কোনো খারাপ চাই না। তোমার ওর কোনো লাস্ট ক্ষতি কার চাই কোন না। কাজ দেখে তুমি জেলাস হয়েছো? লাস্ট আমি যেরকম অপূর্বের যে কাজটা, নিহার সঙ্গে একটা কাজ অন্দুয়ারি, ওই কাজটা দেখে মানে এত বড় ফ্যান হয়ে গেছিলাম যে আসলে মনে হচ্ছিল যে ইস, এরকম একটা কাজ আমি যদি করতে পারতাম। আমি শৌখিন ভাইকে ফোন দিয়ে বলেছিও, ওনারা মন দুয়ারি করেছে, তুমি মন দিয়ে ওয়ানা করেছো। সো এরকম আর কি। Okay. যেরকম প্রতিটা অভিনেতা আলাদা আলাদা কাজ আসলে আছে। আচ্ছা, তার মানে আজকে আমরা বের করে ফেললাম যে তৌসিফ মাহবুব একজন জেলাস পারসন। ইয়েস, তাজিম মাহবুব একজন অনেক জেলাস পারসন, ইন এ পজিটিভ ওয়ে অ্যাকচুয়ালি। যেভাবে নেয় বলে আমি জেলাস। আচ্ছা, আমরা একটু ছোটবেলার তৌসিফকে একটু আবিষ্কার করি। তোমার বেড়ে ওঠা কোথায় আসলে? আমার ঢাকা শহরে, ধানমন্ডিতে? ধানমন্ডিতে একদম। আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে মানে তুমি সারা জীবন ধানমন্ডিতেই আছো? আটকে আছি একটা জায়গায়। না, খুব ভালো একটা জায়গা। না না, জায়গা সবগুলোই জায়গা সুন্দর, বাংলাদেশের ঢাকা শহরের সব কিছুই, প্রতিটা একটা আলাদা নেচার আছে, একটা ইয়ে আছে। বাট মানে আমি যেমন বাংলাদেশকে ভালোবাসি, আমি ভোলাকে ভালোবাসি, আমি ঢাকার ধানমন্ডিকে আরও বেশি ভালোবাসি। আচ্ছা। কারণ আমার পুরা বেড়ে ওঠা ওখানে, আমার যে বয়স পুরোটাই আমার ধানমন্ডিতে কেটেছে। আচ্ছা, ভোলার কোনো লোকাল খাবার তোমার ফেভারিট আছে কি? না, ভোলার যেটা লোকাল খাবারটা আমার সবচেয়ে অপছন্দ, কোনটা? মহিষের দই। ওকে। আমি জানি না আপনি এটা কখনো খাইছেন কিনা। একটু মাটির হাঁড়িতে, এত বড় একটা হাঁড়িতে মহিষের দই পাওয়া যায়। ইটস এ ভেরি গুড প্রোটিন সোর্স, যারা জিম করে ওদের জন্য খুব ভালো। বাট ওটার স্মেল এত খারাপ, এত খারাপ স্মেল। সো সরি। আচ্ছা। তো ওইটা আর কি ভোলার একদম ঐতিহ্য। মহিষের দই, মহিষের দুধের মিষ্টি, মহিষের দুধ, মহিষ জাতীয় যা যা আছে ভোলায় অনেক। ওকে। তো তুমি অক্সফোর্ড থেকে 2005-এ ও লেভেল করেছো? হ্যাঁ, বাট আমি অক্সফোর্ড থেকে না, প্রাইভেটে করেছি আর কি। আচ্ছা, আচ্ছা। স্কুল ছেড়ে আমি অক্সফোর্ডে কত বছর পড়েছো? অক্সফোর্ডে আমি একদম নার্সারি থেকে ক্লাস 9 পর্যন্ত। আচ্ছা। ক্লাস 9 শেষ করে আমি 10টা স্কুলে পড়িনি। 10টা আমাদের এটা অপশন আছে অবশ্য, মানে ও লেভেলসে আপনি চাইলে স্কুলে না পড়েও কোচিং করে, এই কোচিংটা যেই কোচিংয়ের ট্রেন্ড চলতেছে এখন, ওই কোচিং নাই। কোচিং মানে হচ্ছে যে আপনি ক্লাস 10-এর মানে 8-এর পর থেকে 8, 9, 10 এই 3 বছর অনেক আছে 8 ও লেভেলস পরীক্ষা দিয়ে দেয়, বিকজ ও এত ট্যালেন্টেড, এত জ্ঞান আছে। মানে সো আমি 9 পড়ে আমি 16 লেভেলস দিয়ে দিয়েছিলাম, আমি 1 বছর আগানোর জন্য আর কি। তো সেই সময় আমি শুনেছি স্কুলে কিংবা কলেজে যে তুমি ফুটবলার হিসেবে অনেক ফেমাস ছিলে এবং তোমাকে সবাই ফুটবলার তৌসিফ নামেই চিনত, এবং এমনও শুনেছি যে ঢাকা শহরের কোনো মাঠ নাকি নেই যেখানে তোমার পা পড়েনি। ইজ ইট ট্রু? দ্যাট ইজ অনেক আগের কথা বলতেছেন তো, তখন ওই সময়ের মাঠগুলো। হ্যাঁ হ্যাঁ, তখন আমার অনেক মানে আই এম আ পার্সন যে স্বপ্নে ভরপুর। বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বপ্ন থাকে আমার। সো আমার এই ফুটবল হওয়ার স্বপ্নটা ছিল আমার প্রথম স্বপ্ন, ক্লাস 7 থেকে, ডেভিড বেকহ্যামের মতো। ডেভিড বেকহ্যামের মতন। সো সেই ডেভিড বেকহ্যামের হেয়ার স্টাইল কপি করা, ফুটবল স্টাইল কপি করা, তার মতন বেন্ডিট লেগ বেকহ্যাম ফ্রি কিক কপি করা থেকে শুরু করে সব কিছু আসলে তখন একটা ফ্যাসিনেশন ছিল, এবং তখন চেষ্টা করেছি। বাট আলটিমেটলি আমি বিকেএসপিতে যাইনি, বা আমি কোনো ক্লাবে খেলার মতো ট্রেনিংও পাইনি। যাওনি কেন? বিকজ ওইটা তো আর তখন উপায় ছিল না, আমি তো অলরেডি মানে মিডিয়াতে চলে আসলাম। না, এটা তো আমার স্কুল লাইফ আর কলেজ লাইফ পর্যন্ত। ওকে। ভার্সিটি লাইফ হতে তো আমার স্বপ্ন চেঞ্জ হয়ে আমি মিউজিশিয়ান, রকস্টার হবো। ভার্সিটি লাইফ শেষ করে চাকরি ঢুকতে সামহাও বললাম না, ভাগ্যক্রমে এখানে চলে আসি। আচ্ছা,
তো আমরা একটু বাবার কথা শুনি, শ্রদ্ধেয় মাহবুবুর রহমান। জি, তার প্রভাব আসলে তোমার জীবনে কতটা? সবচেয়ে বেশি। হয় না যে ছেলেরা একটু মানে ওটা হয় কিংবা মাদের একটু কাছে থাকে, তোমার ক্ষেত্রে আসলে কি? আমার ক্ষেত্রে মানে ভালোবাসার দিক থেকে তো সবাই, কিন্তু আমার জন্য ন্যায়, নীতি, আদর্শ আমার বাবা সবার আগে অবশ্যই। আচ্ছা, এবং তার কাছ থেকেই দেখেছি, শিখেছি, বুঝেছি। আই থিঙ্ক এটা প্রতিটা মানুষেরই বাবা মার থেকেই হয়, আমারও সেটাই হয়েছে। বাবা কি করেন? আমার বাবা বিজনেস করেন, আমাদের আচ্ছা। একটা শোরুম আছে বাংলা মোটরের, শতরূপা মার্বেল। সো এটা আমাদের, এটা আব্বু ওইটাই সবসময় করেছে, এই ব্যবসাটাই। বাবার কি এমন কোনো কথা আছে যেটি তুমি প্রায় মনে করো কিংবা প্রতিদিন তুমি অক্ষরে অক্ষরে পালন করো? এত কিছু আছে, আসলে একটা স্পেসিফিক কোনো কিছু নাই। বাট এই যে ধরেন আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এই কথাটাই আব্বু হয়তো আমাকে অন্যভাবে শিখিয়েছে। কারণ আব্বু প্রতিদিন সকালে ঘুম থেকে 6টায় ওঠে, ওকে। এবং আমরা বাপ ছেলে প্রতিদিন সকালে 6টায় আমাদের দেখা হয়। বাহ, কি বাসার সুন্দর। সবাই যখন ঘুমাচ্ছে, আমাদের বাপ ছেলের একটা আব্বুর মতো জগিং করতে যাবে, রেডি হচ্ছে। আমি আমার মতো জিম করতে যাবো, রেডি হচ্ছি। কফি বানাচ্ছি, দিচ্ছি আব্বুকে, আমি খাচ্ছি, এরকম। আমরা কিন্তু কয়েকটা সিক্রেট পেয়ে যাচ্ছি, মানে সাকসেসের পিছনে হয় না কিছু সিক্রেট। তো এই যে আর্লি টু বেড, আর্লি টু রাইজ, হ্যাঁ মানে এটা কি সিক্রেট? আসলে এটা তো আমার মনে হয় ক্লাস 1-এ পড়িয়েছিল সব। কিন্তু এটা তো এই জামানাতে কেউ আমরা মানি না। আমরা হচ্ছে কি আমাদের হাতে সোশ্যাল নেটওয়ার্ক আছে। আমি আমরা খুব- সবচেয়ে বড় তাহলে সিক্রেটটা বলে দিই আসলে, মানে যদি Yeah. আপনি আমাকে সাকসেসফুল মনে করে থাকেন, দ্যাট ইজ বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। আপনি আমাকে সাকসেসফুল মনে করছেন দেখে আপনি, বিকজ আপনি নিজে সাকসেসফুল। সো সাকসেসফুল পার্সন একটা সাকসেসফুল মানুষকে রেসপেক্ট করবে, রেসপেক্ট দিবে, এটাই খুব স্বাভাবিক। সো আমার মনে হয় রেসপেক্ট দিতে জানতে হয়। আচ্ছা, আমরা একটু রেসপেক্টফুল আরেকজন মহিষী নারীর কথা জানতে চাই, লুৎফা মাহবুব, জি, তোমার মা। মা আমার আসলে আম্মা। হয় না যে আমরা ছেলেরা অনেক সময় মাম্মাস বয় হয়ে, হ্যাঁ। So তুমি কত টাকা মাম্মাস বয়? আমি অনেকটাই মাম্মাস বয়, অনেকটাই। আমি দুজনকে দ্বারাই, আমরা তো আসলে বাবা আমার মিশ্রণ হই। So আমি মাম্মাস ভাই কেমনে, আমি কোনো কিছু করার আগে পরে আমি সব চিন্তা করি যে আম্মু কি ভাববে, আম্মুর কি ভালো লাগবে কিনা। এমনকি স্ক্রিপ্ট পড়ার সময়, স্ক্রিপ্ট পড়ার সময়? হ্যাঁ, ও মা তোমার সব নাটক দেখে? আম্মু এমন কোনো নাটক নেই আমার দেখে নাই। বাহ, আমার সব নাটক আমিও দেখি নাই। এই পডকাস্ট নিশ্চয় দেখবে অবশ্যই, এবং এই পডকাস্ট আমিও হয়তো টেনে টেনে দেখবো। আন্টি ইসলাম আকুম, নিশ্চয়ই আপনার ছেলে অনেক ভালো ভালো কথা বলছে, আমরা তাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। থ্যাংক ইউ রহমান ভাই। আম্মু তোমাকে নিয়েই বলছি। সো প্রথমত আমি আসলে যে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আমার মাথায় চলে আসে যে আম্মু কী ভাববে, আম্মু কি কাজটায় কষ্ট পাবে, দুঃখ পাবে, বা আম্মু কী ভাববে, বা আম্মু কি পছন্দ করবে কিনা, বা ভালোবাসবে কিনা, বা সে কি তার মাথায় গিয়ে চলবে না আমার ছেলে ভালো করছে। সো দ্যাট ইজ আম্মু টু। এই তোমার জন্মদিন 27 অক্টোবর না? জি, আমার 27 অক্টোবর। কিন্তু তুমি যাদেরকে এত ভালোবাসো, এত বলছো মাম্মাস বয়, তুমি 27 অক্টোবর কোনো এক বছর জন্মদিনে ভোরবেলা তাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিলে কেন? কিসব কোথা থেকে কি বলেন? অভিমান করে তুমি পালিয়ে গিয়েছিলে, স্কুলে গিয়ে বসেছিলে। আমি কিন্তু সেই ইনফরমেশন ছোটবেলা, পেয়েছি। আসলে ক্লাস কত 4-এ না 5-এ। ক্লাস 4-5 কেউ ভোরবেলা পালিয়ে যায়? পালিয়ে যাওয়া ঠিক না আসলে, এটা একটা খুবই আপনি কি এটা এটা তো মনে আমার ওয়াইফও জানে না, না বা আব্বু তো ভুলে গেছে মনে। এটা হচ্ছে যে আমি ক্লাস 4 অথবা 5-এ ছিলাম। সো জাস্ট লাইক আ স্মল কিড, প্রতিটা মানে বাচ্চা ছেলের স্বপ্ন থাকে বার্থডের দিন ও সবচেয়ে স্পেশাল হবে। সো সামহাউ আনফর্চুনেটলি ওদিন আব্বু আর আম্মু কোনো কারণে নিজেরা একটু মনোমালিন্যে নিজেদের সাথে কথা বলছিল না, বা ঝগড়া বা কিছু একটা ওদের মধ্যে চলছিল। আমাকে কেন ঘুম থেকে ওঠার পর অ্যাটেনশন দেওয়া হয় নাই। সো ওই কারণে আমি রাগ করে বাসা থেকে বেরোয়। এই প্রথম আমি জীবনে বাসা থেকে বেরোয় স্কুলে একা যাই। মানে আসলে ঢাকা শহরের বাচ্চাদের কিন্তু একা ছাড়ে না। তুমি এত আহ্লাদি ছিলে? আল্লাদি বলতে মানে তোমাকে অ্যাটেনশন দেয়া হয় না বলে? বিকজ ওটা আমার একটা মাত্র দিন, 365 দিন আমি অ্যাটেনশন চাই না, আমি একটা দিনই অ্যাটেনশন চাই যে ওই দিনটা আমার সবচেয়ে স্পেশাল হবে। তোমার ভাই বোন কজন? দেখেন, আমরা ভাই বোন 2 ভাই। আমরা, তুমি ছোট? আমি বড়। ওকে। আপনি নিজে দেখেন, আমাদের ছোটবেলা যেভাবে বার্থডে
মানাতাম, এখন হয়তো বার্থডে ভাবে আমরা মানাই না। না সো তার মানে কি, ছোটোবেলা আমাদের বার্থডে অনেক স্পেশাল ছিল, আমাদের বাবা মাও সেটা আমাদেরকে করে দিয়েছিল, যে আমাদের বার্থডেটা স্পেশাল করে দিত, বেলুন লাগাই দিত সারা ঘরে, সবাইকে দাওয়াত দিত, একটা কেক আসতো, একটা লম্বা টুপি পরবো মাথায়, আমার ফ্রেন্ডরাও পরবে, আব্বু পরবে, এটা ছিল আমাদের সময় তো বার্থডেতে শুধু কলা, চানাচুর আর কেক থাকতো। আপনি মানে ডার্ক এজেস থেকে আসেন। হ্যাঁ, আমি অনেক আগে, সেই 90s কিড আমি। তা আমি কি, না আমি তো জেনজি আসলে। রিয়েলি? আমি মনে মনে জেনজি, সামনে যখন জেন আলফা আসবে আমি মনে মনে জেন আলফা চেষ্টা করবো, কাজ আমি আপডেট করার চেষ্টা করি। মানসিকভাবে তুমি আলফা? অবশ্যই। ওকে। বাট আমি ডেফিনেটলি, তুমি তো এখন জন্মদিনে বাসাতেই থাকো না, আমি এটা শুনেছি, এবং তুমি সবসময় শুটিং সেটে থাকো যাতে দূর দূরান্ত থেকে তোমার ফ্যানরা আসতে পারে, রাইট? দিস ইজ সামথিং যেটা আমি ইচ্ছা করে করার চেষ্টা করি। বাসায় থাকলে অনেক অ্যাক্সেস বন্ধ হয়ে যায়, শুটিংয়ে থাকলে যেটা হয় যে একটা পাবলিক প্লেসে থাকি, পাবলিকদের এন্ট্রি অ্যাক্সেস ওপেন থাকে। সিন্স ওভাবে আমি আসলে সেলিব্রেট করি না, মানে কোনো বড় পার্টি থ্রো করে, কোনো কমিউনিটি থ্রো করে, কোনো পার্টি করে না, কিন্তু শুটিংয়ে থাকলে এভরিওয়ান ইজ ফ্রি টু কাম অ্যান্ড উইশ মি, বা দেখা করলে, আর এটা আমার কাছে ভালো লাগে। তখন আসলে বোঝা যায় যে কে ওই এফোর্টটা দিচ্ছে আমার জন্য, কে দিচ্ছে না। তোমার ফ্যানদের অনেক গল্প আছে এবং অনেক ক্রেজিনেস আছে, আমি যদি কয়েকটা শুনতে চাই। আমি একটা জানি যে লাস্ট যে মেরিল প্রথম আলো তুমি পুরস্কার পেলে, রিফাত রাজ বলে একজন আছে, সাভারে থাকেন, উনি একদম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের একদম বাইরে রাস্তাতে দাঁড়িয়েছিলেন, এবং যতক্ষণ অনুষ্ঠান হচ্ছিল তিনি দোয়া পড়ছিলেন, এবং যখন তুমি পুরস্কার পেলে হয়তো অন দ্যাট মোমেন্ট সে জানতে পারেননি, কিন্তু তিনি 2টো মিষ্টি নিয়ে এসেছিলেন। না, আমি শুনেছি এরকম। তুমি পুরো ঘটনাটা বলো। আপনি অলমোস্ট বলেই দিয়েছেন পুরোটা। সে দোয়া করছিল, সোশ্যাল মিডিয়াতে তো আসলে অলমোস্ট সাথে সাথেই জানিয়ে দেওয়া হয়, আপনিও পোস্ট আমি জানিয়ে দিই। হ্যাঁ, আপনি জানিয়ে দেন, যেহেতু সে আপনার প্রোফাইল স্টক করছিল। আচ্ছা আচ্ছা। তো সে আপনার প্রোফাইল বারবার রিফ্রেশ দিচ্ছে, সবার অ্যাওয়ার্ড আসতেছে, সবারটা আসতেছে। সো বিকজ এই জিনিসটা আমার বাসার মানুষকে আমি করতে দেখছি। সো আপনার প্রোফাইল সবাই রিফ্রেশ দেয় যে আমার বাসার মানুষ গত 3 বছর ধরে যেহেতু আমি নমিনেশন পাচ্ছি, আর প্রতিবার আশা করছিল যে পাবো, হয়তো এইবার যখন রিফ্রেশ দেওয়ার পর আমি ইমাজিন করতে পারছি ওদের মোমেন্টটা, যখন রিফ্রেশ দেওয়ার পর আমার ছবিটা ওদের সামনে আসে। দ্যাট ওয়াজ দেয়ার মোমেন্ট, যেটা এখন আমার কাছে ফিল হচ্ছে যে আমি চোখের পানি চলে আসে, বিকজ ওরাও 2-3 বার ওটা না পেয়ে খুব কষ্ট পেয়েছিল, যখন ওই যেই প্রিয় মানুষটার ছবি দেখতে যাচ্ছিল তার ছবি না আসে। 3 বার তুমি এর আগে 3 বার নমিনেশন পেয়েছিলে, এবং দিস ইজ ইওর 4th টাইম, এবং 12 বছর তুমি অ্যাক্টিং করার পরে এই আরাধ্য পুরস্কারটি পেলে। জি। তো রিফাত রাজ যখন এলো, হ্যাঁ, তোমার বাসার সামনে পরে বোধহয় জি, পরে সে ও যেটা করলো, জানার সাথে সাথে ও চলে গেল, কিছু জানি যে এখানে তো দেখা করা সম্ভব না, আমার বাসার নিচেও ওয়েট করছিল। বিং ও আসলে স্টুডেন্ট মানুষ, পকেটে হতো, ও 2টা মিষ্টি কিনেছিল। 2টা? হ্যাঁ, যাতে একটা আমাকে ও খাওয়াতে পারে, একটা যাতে আমি ওকে খাওয়াতে পারি। হাউ সুইট। এবং মানে যদি মেরিল নিয়ে বলি, আমার ফ্যানদের আরও ক্রেজিনেস আছে। যেমন মানে আমি জানি যে লাইক আমার ইন্ডিয়ান একজন ভক্ত আছে, অর্জুন দা, যার ছেলের বয়স আমার চেয়ে বেশি, মানে যার সন্তানের বয়স আমার চেয়ে, তার সম্ভবত মেয়ে ছেলে দুজনই আছে। সো সে ইন্ডিয়া থেকে চলে আসলো আমার সাথে দেখা করতে, এবং এই বছরের শুরুর দিকেই, গত বছর আসছিলেন উনি। সো উনি মানে অনলাইনে আমি জানি উনি প্রতি রাউন্ডে সবসময় ভর্তি। উনি একজন মেরিন ইঞ্জিনিয়ার, ওনার নেটওয়ার্কেও থাকেন, উনি সাবমেরিনে থাকেন, সো জাহাজে থাকেন, সাবমেরিনে থাকেন, এরকম একজন মানুষ। সো উনি আমাকে মাঝে মাঝে এরকম ছবি পাঠায় যে সুয়েজ ক্যানেলে আছি, এবং আমি পুরো পৃথিবী দেখি ওনার হোয়াটসঅ্যাপের ছবি দেখে, বিকজ উনি রাশিয়ার কোন বরফের মধ্যে আছি, অ্যান্টার্কটিকায় আছি, এরকম একজন মানুষ। ওখান থেকে সে আমার জন্য প্রতি রাউন্ডে ভোট করে গেছে এবং আমাকে পাঠিয়ে দিয়েছে। কি নাম ওনার? অর্জুন দা। আমি ওনাকে অর্জুন দা বলি, ফুল নেমটা আমার খেয়াল নেই। আমি একটু অর্জুন দাকে এই ফাঁকে বলতে চাই, আপনি এবং যারা আমাদের দেশের বাইরে থেকে আমাদের বাংলা নাটক দেখেন, আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে সালাম। আপনারা এভাবে আমাদের ভালোবেসে যাবেন, এবং আমাদের তারকারা অসাধারণ অভিনয় করে এবং অসাধারণ দক্ষতার সাথে অনেক ডেডিকেশন নিয়ে কাজ করে। আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন। তো আমরা একটু রিফাত রাজের পরে আরো কিছু ঘটনা শুনতে চাই। তোমার ভক্তরা এর আগে আমি দেখেছি যে ছিনতাই হয়েছে আমার সাথে দেখা করতে, কয়েক বছর আগে। হ্যাঁ, কয়েক বছর আগে, কোভিডের টাইমে। ইনফ্যাক্ট কোভিডের পর যখন লকডাউন হয়ে হারিয়ে ফেলেছে, ওকে একজন বলেছে যে উত্তরা এখানে আসো, শুটিং হচ্ছে, দেখাবো। ও আসলো, আসার পরে
যারা ওকে ডাকছে ওরা আসলে ওকে এই জন্যই ডাকছে যাতে ওকে চিন্তাই করতে পারে। সো ও আসলে কীভাবে কার সঙ্গে পরিচয় হবে জানে না। সো হয় না, ফ্যান গ্রুপ তো পাবলিক, ওখানে অনেক প্রতারকও বসে থাকতে পারে বা বসেছিল আসলে। সো ওইটা ঘটেছে ওর সঙ্গে। লাকিলি, ভেরি লাকিলি 6 মাস পরেই বা 1 বছর পরে আমি লাইভ করছিলাম একটা গ্রুপে। সো লাইভে অ্যাড করি না, সো ওই যে বলো না, ভাগ্যে আমি অনেক বিশ্বাস করি। সো ওকেই আমি অ্যাড করেছিলাম, যার সঙ্গে আমি ভিডিও কলে কথা বলবো। ভিডিও কলে এরকম 2-3জনকে সিলেক্ট করা সম্ভব হয়। ও দেখার সঙ্গে সঙ্গে কাঁদছে, করছে, ঠিক আছে ফ্যানরা কাঁদ দিয়ে করবে। তখন ও প্রথমে বলতেও চায় না এটা, ও পরে আমাকে বলছে যে আমার কোভিড হওয়ার সময় ও 7 দিন রোজা রাখছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদে নামাজ পড়ছে, অ্যান্ড ও আমার সঙ্গে দেখা করতে সে ওর মোবাইল চিন্তা হয়ে গেছে। সো একটা অভিনেতা আর কি লাগে আসলে, আর কি লাগে? তৌসিফ, যখন এই সারল্য মাখা ভালোবাসাগুলো তুমি পাও, তোমাকে যখন তারা জড়িয়ে ধরে, যে তাদের চোখে যে কান্না এবং তাদের যখন কাঁপছে, তোমার ভেতরে আসলে সেই মুহূর্তে আসলে কি অনুভূতি হয় সেটা তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর একটু শুনি যে ওই মুহূর্তে কি ফিল হয়। পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ আমি, এরকম মনে হয়। আমি খুব সহজেই মানে আমি ভালোবাসা পেতে অনেক পছন্দ করি। এটা যে কেউ করে, আমি বেশি পছন্দ করি। অনেকে মিষ্টির থাকে না, অ্যাডিক্টেড, মিষ্টির প্রতি অ্যাডিক্টেড বা অন্য কিছুর প্রতি অ্যাডিক্টেড। আমি মানুষের ভালোবাসার প্রতি অ্যাডিক্টেড। হয়তো এটার কারণেই আমি ভালো অভিনয় করতে চাই, আমি ইমর্টাল হইতে চাই। ওকে, তুমি আরেকটা বিষয়ের প্রতি অ্যাডিক্টেড, তুমি খুব জেদি, যেটা জেদ বলতে ইন পজিটিভ ওয়ে। আমি আরেকটি ঘটনার কথা স্মরণ করিয়ে দিই তোমাকে। পাঞ্জাবির একটা গল্প আছে। তুমি ক্লাস 8-এ থাকতে একটি পাঞ্জাবি পছন্দ করেছিলে, বাবার সাথে কিনতে গিয়েছিলে। ওকে, হ্যাঁ। কিন্তু বাবা সে সময় হয়তো বলেছিল যে এটা বড়দের পাঞ্জাবি। মানে আসলে বেসিক্যালি যেটা হচ্ছে, ক্লাস 8-এ থাকতে রাইফেল স্কোয়ার, মানে সীমান্ত স্কোয়ার যে মার্কেটটা এখন, তখন শুধু রাইফেল স্কোয়ার ছিল। ওই সিঁড়িতে উঠছিলাম, গ্লাসে সাজানো একটা পাঞ্জাবি, এটা দেখে আমার কেনার ইচ্ছে হইলো। আব্বুকে আস্তে করে বুঝেছিলাম যে এটা নিব, অবশ্যই না, এটা না, এটা ভালো না। সে তার চয়েস আমাকে পাঞ্জাবি কিনে দিচ্ছিল। তো আমি তাকে কিচ্ছু বলতে দিই নাই। আব্বু যদি এই ইন্টারভিউ দেখে তাহলে জানবে, সে জানেও না, সে ভুলে গেছে, আমি শিওর। কিন্তু আমার ওই পাঞ্জাবিটা তো ভালো লেগেছিল। ভি শেপ, হিপ হপ নকশা। হ্যাঁ, আমি আপনাকে ছবি পাঠিয়ে দিব, বসিয়ে দিয়ে শর্টের মধ্যে। ওই পাঞ্জাবির আমার ছবিও আছে ফেসবুকে, প্রোফাইল পিকচার দেওয়া ছিল। সেই পাঞ্জাবি আমি 6 বছর পর যখন আমার ইনকাম হয়েছে, অদ্ভুতভাবে সেরকমই একটা, হয়তো হুবহু সেম না, বাট আই থিঙ্ক একই দোকানে একই পুতুলে ওরকম একটা পাঞ্জাবি ছিল, একই কালার, ডিপ বটল গ্রিন কালার, একটা ভি শেপ শর্ট পাঞ্জাবি, পুঁথির কাজ করা এখানে গলায়, খুব সুন্দর। সেই পাঞ্জাবিটা আমি ওখানে দেখি, গিয়ে দোকানদার কাছ থেকে ওটা মানে আমি নেই আর কি কিনে গেছে। তারপর তুমি নাকি পরপর 3 দিন পড়েছিলে, তোমার ফ্রেন্ডরা অনেক পচিয়েছিল তোমাকে। মানে বিকজ ইট ওয়াজ সামথিং আমার ওরা হয়তো তখন বুঝেনি যে আমার 6 বছরেরই। এটা আমি এখন ইন্টারভিউতে এখন এসে বলছি, তখন তো আসলে কাউকে এটা বলার মতো কিছু ছিল না। আচ্ছা, যখন স্যাড স্টোরি ছিল তখন, আসলে স্যাড স্টোরি। তুমি যখন মিডিয়াতে প্রথম এলে, যে অল টাইম দৌড়ের উপরের কিংবা টুকটাক কাজ করছিলে, তোমার একটা আলাদা একটা স্টাইল ছিল, যে গোটি দাড়ি কিংবা স্পাইক চুল, হ্যাঁ, যেটা দেখে অনেকে সমালোচনা করতো, কি বলতো, ছাগলা দাড়ি। কিন্তু সেটাকেই তুমি পরে সিগনেচার একটা তোমার স্টাইল বানিয়ে নিলে। হ্যাঁ, ইউর উইকনেস, মানে মেক ইউর উইকনেস ইউর বিগেস্ট স্ট্রেংথ। এটা মানে আমার উইকনেসটাই আসলে আমার, মানে থাকে না যে কেউ কেটে গেলে একটা স্কার থাকে, দ্যাট ইজ ইউনিক, এটা কারো নাই। তো আমার এই জিনিসটা আমি খুব ওর থেকে ইন্সপায়ার্ড হয়েছি। আমি জানি না কোনো হলিউড বলিউড মুভি হবে, খুব ছোটোবেলায় ইন্সপায়ার্ড হয়েছিলাম। এবং আমার ঠিক মতো এখানে এখনও দেখবেন যে ওভাবে ঘন দাড়ি উঠছে না, বাট আমি এই দাড়িটা আমার টার্গেট ছিল যে আমি রাখবো। এই জন্য আমি প্রতিদিন স্কুল লাইফ এখানে শুধু এই জায়গায় শেভ করতাম, যাতে আমার কলেজে উঠতে উঠতে আমার এই দাড়িটা উঠে যায়, এবং সেটাই হলো। মানুষ চাইলে সব কিছুই সম্ভব। অফকোর্স। আর দেখার পরে যখন আমার চাচা একদিন আমাকে ছাগলকে যেমন আদর করে এমনি করতো, ছাগলা দাড়ি, ছাগলের নাকি এরকম দাড়ি থাকে। বাট ইট বিকেম আ ট্রেন্ড। আমি জানি না বাংলাদেশের প্রথম আমি কিনা, বাট ইট বিকেম আ ট্রেন্ড তখন। সেই সময় তোমার গার্লফ্রেন্ডরা কি বলতো? কেউই পছন্দ করতো না। হ্যাঁ, কেউই পছন্দ করতো না। সবাই শেভ করে ফেলতে বলতো। সবাই বলতো যে শেভ করে ফেলো, কি এর কেমন লাগে। কিন্তু অদ্ভুত জিনিস, আমি এখন যখন আমি এই দাড়িটা রাখি না, তখন ফ্যান বলেন বা এমন অনেক কো আর্টিস্ট আছে যারা বলে যে ভাইয়া আপনার ওই লুকটা না সেই ছিল।
খুব অবাক হই। আচ্ছা, এখন আমি যে কথাগুলো বলবো আমি জানি না ভাবি দেখবে কিনা। ভাবি ও একটু অবশ্যই দেখবে, ভাবি একটু ঘুরে আসেন, আমরা একটু প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতে চাই। প্লিজ। আমি চাই না। না, আমি চাই, কারণ প্রেম ভালোবাসা ছাড়া তো স্পাইস হয় না তৌসিফ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, বিয়ের আগে মোট তুমি আপনি বলেন, আমি শুনছি। উত্তর তো আমি আশা করছি। বিয়ের আগে তুমি মোট কতবার প্রেম করেছো? একবারও না। বিয়ের আগে তুমি মোট কতবার প্রেম করেছো? 3 বার। 3 বার? একটু জোরে বলো শুনি। 3 বার। 3 বার? এই যা দানে বললে। দানে 3 দান? 3 দান। আচ্ছা, এই 3 আমার জন সবকিছু চতুর্থ দানে ঠিক হয় মনে হয়। ওকে, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড সহ। তো 4 is my lucky number, I kind of সেটা কি এখন আবিষ্কার করলে? মাত্র করলাম। ওকে, তো 3 জনের মধ্যে কজন অভিনেত্রী কিংবা মডেল? 3 জনের মধ্যে তখন কেউই অভিনেত্রী বা মডেল ছিল না। ওকে, মানে পরে হয়েছে কজন? পরে একজন হয়েছে। একজন হয়েছে। তো সেই একজনের নাম কি তুমি বলবে নাকি আমি বলবো? আমি জানি না, দেখি আপনি বলতে পারেন কিনা। না, আমি তোমাকে ওখানে স্পর্শ করতে পারলে হয়তো তোমাকে ধরে বলতাম, কিন্তু তুমি বলো। আমি বলবো না। আমি কেন বলবো? মানে প্রেমী, আমি অনেকে ভুলে বলে না গেছি। যে গ্রামের মানুষরা অনেক সময় নাটক সিনেমা দেখেছে যে জামাইয়ের নাম মুখে আনলে অমঙ্গল হয়। এখন তো তুমি দেখছো যে প্রেমিকা, তাও এক্স প্রেমিকা, তার নাম। মানে দেখেন, আই হ্যাভ মুভড অন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি সেটাই জানতে চাই, মানে কেন ভেঙেছিল আসলে সম্পর্ক? তারকা যেহেতু হয়েছে, তোমার ব্যাক স্টোরি তো আমার জানতেই হবে। অবশ্যই হয়তো আমারও দোষ ছিল। আমি যেহেতু এখন বলি আমার দোষ শেয়ার করি, তখন আমার কোনো দোষ মনে হয়নি। বিকজ সামহাউ তুমি কি তার নামটা নিবে না? না নেই, বিকজ আমি যদি নিচ্ছি এর তাহলে। পরেরটা বলি তাহলে নাম নিতে পারবো না। কেন হয়েছিল বলে নাম না উচিত না। আচ্ছা, কেন হয়েছে বলো। She cheated on me. সে Cheated on me. ওকে, তারপর তুমি হার্ট ব্রোকেন হয়েছিল। Of course. আমি সেই ছ্যাঁকা খাওয়া প্রেমিকটা ছিলাম। ওকে, আমি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছিলাম। ব্যাকাটা কিভাবে হয়েছিল? হয়েছিলাম ব্যাকা, মানে বিকজ আমি আসলে লাইফে সব কিছু নিয়ে বললাম না, আমার স্বপ্ন থাকে, আমি সিরিয়াস থাকি। আমি কোনো কিছু নিয়ে যেটা নিয়ে সিরিয়াস না সেটা আমি কখনো ছুঁই না বা স্পর্শ করি ব্যাকা না। হয়ে কি ড্রাগ এডিক্টেড কিংবা না, এরকম কিছু হয়েছে? ব্যাকা হয়ে আমি কাজে মনোযোগী দিলাম, কাজে মনোযোগ হলাম। মানে In fact, পজিটিভ ওয়েতে তোমার ট্রান্সফরমেশন হয়েছে। আমি প্রতিবার আমি বললাম না আমার ঘুরে দাঁড়ানোর গল্প কেন ভালো লাগে, কারণ প্রতিবার আমি সেটা প্রেমে হোক, কাজে হোক, ফ্যামিলি থেকে হোক, বউর কাছ থেকে হোক, যেখান থেকে হোক আমি কষ্ট পাই, সেখান থেকে আমি আরও শক্ত হই। আচ্ছা, তুমি বলছিলে সে তখন মডেল কিংবা অ্যাক্ট্রেস ছিল না। যখন শুরু করেছিলাম প্রেম তখন ছিল না। ডিউরিং ইয়ার ডিউরিং মাই Relationship? রিলেশন সে হয়েছে। মডেল হয় আর কি। তো সে কিন্তু, আমি নামটা বলছি না যেহেতু তুমি কারণটা বলে ফেলেছো, সে কিন্তু আমাদের রূপকথা অনুষ্ঠানে এসেছিল এই এবং যে এখন দেখ, হ্যাঁ হ্যাঁ, এবং সে কিন্তু বলে ফেলেছে যে তার এক্স বয়ফ্রেন্ডের নাম তৌসিফ মাহবুব। এবার বাকি হিসাব দর্শক মিলাই নিক। আমি বলে দেবো, মানে এটা এখানে চাচ্ছেন আপনি সে clips? কিন্তু তোমার এটা কি কালার? অরেঞ্জ। অরেঞ্জ। সে কিন্তু অরেঞ্জ কালারের একটা ড্রেস পরে এসেছিল। কি চাচ্ছেন আপনি? এখন মানুষ এই শোটা রেখে আচ্ছা। কমেন্ট সেকশনে কমেন্ট করবে, অথবা মানুষের পজ দিয়ে গিয়ে রূপকথায় গিয়ে দেখবে অরেঞ্জ কালার কি আচ্ছা পরে আচ্ছা, আসলো। তাহলে আমি দর্শকদের বলে দিই, দর্শক আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করুন, তৌসিফ উত্তর দিয়ে দেবে কমেন্ট বক্সে, রাইট? কমেন্ট বক্স, এই কমেন্ট বক্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভ্যারাইটিসের জায়গা। মানে এত রকম মানে না যে কমেন্ট পড়তে আইসি, যে কে কে কমেন্ট পড়তে আসেন হাত তুলেন। সো আমিও এরকম অবশ্যই মাঝে মাঝে বেকার থাকলে কমেন্টস পড়তে যাই। আচ্ছা। কমেন্টস নিয়ে অনেক কিছু। আচ্ছা, তুমি প্রেমিক হিসেবে কেমন ছিলে, মানে যতগুলো প্রেম করেছো? এই যে আমার ওয়াইফ যে মাঝে মাঝে কমপ্লেইন দেয় বা আমাকেই বলে যে আমি আনরোম্যান্টিক, আমি হ্যাঁ, আসলে হ্যাঁ। কখনোই আনরোম্যান্টিক ছিলাম না। আমি তিনি বলেন যে তুমি অফ স্ক্রিন অন স্ক্রিন দুই স্ক্রিনে তুমি আনরোম্যান্টিক। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। আমার খুব বেশি কোনো রোমান্টিক নাটক হিটও না আসলে দেখবে, কাইন্ড অফ, মানে Not really. আগেরগুলো ধরো আজকে যেগুলো আলোচনা করছিলাম, লিলুয়া, চক্র,
বা কবর নিয়ে যেটা বলছিলেন, যে আমার আইডেন্টিটি একটু সিরিয়াস অভিনয় দিয়ে হয়তো একটু বেশি, বাট আমি বাস্তবে খুবই লাইট, খুবই জলি, খুবই তুমি কেন বলে একটা নাটক করেছিল না? কেন, হ্যাঁ হ্যাঁ কেন, ওটাও রোমান্টিক অবশ্য, হ্যাঁ না না আছে, দেখছি আপনি আপনাকে মনে করতে হচ্ছে আসলে কষ্ট করে, কিন্তু আপনি রোমান্টিক অপূর্বের নাটক বলে ঠাস ঠাস 4-5টা বলতে পারবেন, নিশয়ের বলতে পারবেন, যৌবনের সবাই বলতে পারবেন। আমার রোমান্টিক নাটক আপনি মেনশন করতে একটু কষ্ট হবে। তুমি রমকম বেশি করছো ইদানিং। রম কম না, আসলে আমি চেষ্টা করি নিজেকে আলাদা করার, কাউকে অসম্মান করি না, মানে আমার নিজের একটা জনরা আমি তৈরি করার চেষ্টা করি। তো তুমি প্রেমের জনরাতে আসলে ফেরো। না না, আমি তো এত চেষ্টা করলাম ওখান থেকে বেরোতে আসতে। একটু ফেরো যে তুমি প্রেমিক হিসেবে কেমন ছিলে। আমি বেশিরভাগ অনেক ভালো ছিলাম, আমি বিশ্বাস করি। হয়তো ভালোর মর্ম মানুষ দিতে জানে না, আমি খুবই ভালো ছিলাম এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার মানে তুমি দাবি করছো যে তুমি রোমান্টিক। আমি অনেক রেসপন্সিবল অ্যান্ড রোমান্টিক অ্যাজ ওয়েল। সো যে রেসপন্সিবল, সো সিন্স আমি রেসপন্সিবল, তো রোম্যান্স না হলে, রোম্যান্সে তো রোমান্টিক না হলে ওটা হওয়ার কথা না আসলে, ওটা হয়েছিলাম দেখি তো হয়তো। আচ্ছা, তো সেই অভিনেত্রীর সাথে তোমার কত বছর রিলেশন ছিল? কিংবা 2-3 বছর। 2-3 বছর তো আমার অনেক মনে বেশি। নেই, ভুলে গেছি সত্যি, কেন যেগুলো টেনে আনতেছেন, শেষ হয় নাই টাইম যাওয়া। আচ্ছা, রিসেন্ট টাইমসে কি কথা হয় তার সাথে? না দেখা হয় কোথাও? না, তোমরা অ্যাক্টিং করো না এখন? ওভাবে হয় নাই, করবাও না? সেটা জানি না। কাল কিসনে দেখা, মানে ইচ্ছা অনিচ্ছা কোনোটাই নাই। আচ্ছা, তার সাথে কাজ হয়েছে এরপরে, মানে মিডিয়ায় আমি আসার পর তার সঙ্গে 2-1টা কাজে অভিনয় করেছি, কিন্তু এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আর তার সাথে আমার কিন্তু সম্পর্ক খারাপ না, আচ্ছা, তার সাথে সম্পর্ক খুবই ভালো। ওকে। তো তুমি হাজবেন্ড হিসেবে কেমন? রেসপন্সিবল আমি জানি, রোমান্টিক তুমি বললে। আমি 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 এটা আমার ওয়াইফও জানে, বা ওকে স্বীকার করেছি দেখে বলতে পারছি, আমি হাজব্যান্ড হিসেবেও একটু পচা। পচা? হ্যাঁ, খুব পচা। পচা বলতে আমি আসলে বিনয় সময় দিতে পারি, ক্লিয়ার সময় দিতে পারি না আমি ওকে। সেটা তো অবশ্যই, তুমি যেহেতু ব্যস্ত অভিনেত্রী। হ্যাঁ, এবং কিন্তু সময়টা তুমি যখন ফ্রি টাইম পাও তখনও আমি ওর সাথে কাজ নিয়ে কথা বলি। ওকে। এটা খুবই তোমরা যখন ঠিক একসাথে না। লাঞ্চ করো কিংবা ডিনার করো কিংবা বাইরে কোনো হয় না যে আউটিং এ যাও, তখন কি কাজ নিয়ে কথা হয় নাকি? আমি তো কাজ নিয়ে কথা বলি, তো এই তার মানে মানুষটা তোমার সর্বাঙ্গে কিংবা তোমার সবকিছুতে কাজ আর কাজ। এইটাই, এটা 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 ঠিক না, এটা আমি আজকে থেকে সেটা change ভাবি করবো। বিরক্ত হয় না? না, ওর Okay. ধৈর্য, মানুষ যদি আমাকেও, মানে আমি আল্লাহর কাছে চাই যে ওর ধৈর্যটা যাতে আমিও পাই, বাহ। এবং ও আমাকে স্পেসের পর স্পেস এত দেয় যে কারণে আমি হচ্ছে সব সময় আমি তুমি তার জন্য রোমান্টিক, সবচেয়ে রোমান্টিক মাঝে মাঝে একবার অনেকগুলো গোলাপ নিয়ে গেছিলাম, মানে আমি আসলে যখন বিয়ের আগে অনেক কিছু করেছি, অনেক রোমান্টিক, অনেক সারপ্রাইজেস, অনেক কিছু। অনেক মেয়ে সেটাই দাবি করে যে তুমি বিয়ের আগে অনেক রোমান্টিক ছিলে, কিন্তু বিয়ের পর অনেক তো মেয়ে তোমার- সেটা দাবি করে। হ্যাঁ, অনেক মেয়ে আমি শুনি, নাটক সিনেমায় দেখি আর কি। না না, সো হয় কি যে বিয়ের পরে যেটা হয়, যে বিয়ের পরে আমার মনে হয় সব পুরুষই কম বেশি রোম্যান্স কমে যায়। রহমান ভাই, আপনিও তো বিবাহিত, এই প্রশ্ন তো আপনি কবে করতে পারি ভাবি, আপনিও তো প্রোগ্রামটা দেখছেন। আজকে আমি host। আজকে বেঁচে গেলেন, আজকে আমার প্রশ্ন করার অধিকার নেই বলে। আচ্ছা, তুমি তো হার্ট ব্রোকেন হয়েছো একবার নাকি 3বার, নাকি তুমিও চেকা দিয়েছো কাউকে? না, আমার ফার্স্ট রিলেশন ওয়াজ মিউচুয়াল, আমাদের হয়নি। সেকেন্ড রিলেশন, থার্ড রিলেশন, দুটোই আসলে। ভাবিকে কি লাভ ম্যারেজ? হ্যাঁ, ওকে, আচ্ছা। বিয়ের আগে মধ্যে 2-3 বছরের সম্পর্ক ছিল। তো এর আগে যতবার হার্ট ব্রোকেন হয়েছো, তুমি 3-4 তখন কি বছর শিক্ষা হলো। পেয়েছো আর কি? হার্ট ব্রোকেন তোমাকে কি শিক্ষা দিয়েছে? আমাকে ভুল শিক্ষা দিয়েছে। কিরকম? এটা আমি সবাইকে, সবার উদ্দেশ্যে বলবো, এটা আমার শিক্ষা, যেটা আমি চাই সবাই শিখুক। ছেলেরা প্রেমে ছাকা খেলে চরিত্রহীন হয়েছে। হোয়াট? আমি দেখছি, এভরিওয়ান? না, নট এভরিওয়ান, ম্যাক্সিমাম। যেটা হয় যে আমি অনেস্ট ছিলাম, আমি পিওর ছিলাম, আমি ছাকা খাইছি, এখন আমি 4-5টা মেয়ের সাথে প্রেম করবো, এটা না। এটা তো তুমি দেবদাসের মতো করে বললে, ছাগা খেলে। বিকজ দেবদাস মানে কি দেখেন, দেবদাস আলটিমেটলি, দেবদাস কিন্তু একটা আইডিওলজিক্যাল ছাকা খাওয়া ক্যারেক্টার, আর লাইফে সব ছেলে ছাকা খায়। এখন আপনাকে প্রশ্ন করতে পারছি না যে আমি, লাইফে সবাই কম বেশি ছাকা খায়। ছাকাটা এখন চিটিংই হইতে হবে এটা না, বা ছাকা তো ব্রেকআপ খেলে তো আমি তোমার সাথে থাকবো না, এটাই তো ছাকা। যে ব্রেকআপ করতে চায় না তার জন্য ছাকা।
সো ব্রেকআপ তো দুজনই করতে চায়, এটা সবসময় হয় না। ইনফ্যাক্ট 99% টাইম একজন করতে চায় না, এরকমই হয়। সো যেটা যেটা আমি বলবো যে আমার শিক্ষা, যে আসলে বিশ্বাস রাখতে হবে সবসময় ভালোবাসার উপর, এবং সঠিক মানুষ সঠিক সময়েই আসবে। তো যারা যারা একটা দুটা ছ্যাঁকা খেয়ে আজকে ভাবতেছেন আর প্রেম জীবনও আসবে না, ব্যাকা হয়ে গেছে যারা। ব্যাক হয়ে গেছেন, মানে আপনি প্রেম জীবনে আসবে না, তারা ভুল করছেন। বিকজ সঠিক মানুষটা সঠিক সময় এখনো আসার সময় হয়নি আপনার কাছে। একটু ধৈর্য ধরুন, কিন্তু আপনি যদি আবার সঠিক থেকে বেঠিক হয়ে যান, তাহলে সঠিক মানুষটা এসে আপনার কাছে কষ্ট পাবে। কিভাবে বুঝবে যে সঠিক মানুষ এসেছে? ঘন্টা বাজবে কোথাও? আমরা যেটা দেখাই, বলে না, শি ইজ আ কিপার, হি ইজ আ কিপার। কিপারের কিছু গুণ আছে, যে ওয়াইফ ম্যাটেরিয়াল বলে, যে গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল একটা আলাদা, ওয়াইফ ম্যাটেরিয়াল আলাদা। তো আমার কাছে মনে হয় যে এইটা অনেক বড় ফ্যাক্টর। ভাবি যখন তোমার জীবনে আসলো, তোমার কেন মনে আমি হলো? ফার্স্ট দিনই জানতাম যে শি ইজ দ্য কিপার অ্যান্ড আই নিড হার। এবং কেন মনে হলো যে তাকেই তোমার বিয়ে করা প্রয়োজন? বিকজ শি ইজ এ কিপার। কেন? আচ্ছা, কি দেখে, মানে কি গুণ দেখে? বিকজ সে তার স্বার্থের আগে আমাকে সবসময় দেখে। সো নিজের আগে যখন কেউ আরেকজনকে প্লেস করতে পারে, ওর উপরে আসলে ভালোবাসা যেতে পারে কিনা আমার জানা নাই। তো তার মানে হচ্ছে সে গিভার, সে হচ্ছে giver, স্যাক্রিফাইসিং সে- মাইন্ডেড। তাই তুমি কি সেরকম? তুমি কি তার জন্য স্যাক্রিফাইস করেছো অনেক কিছু? অনেক কিছু, মানে আমি চাই করতে এখন, বাট আমি ওটাই বললাম যে কারণে আমি একটা পচা হাজবেন্ড। বিকজ আমি তাকে কি দিতে পারবো, আমার সময় দিতে পারবো, সেটাই আমি আসলে দিতে পারি না এখন। বাট সে আমার কাছে ওটা চায়ও না। সো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ও বোধহয় এতটাই ভালোবাসে, ও আবারও জিতে গেছে, ও এতটাই স্যাক্রিফাইস করে আমার জন্য, যে আমার সময়টাও এখন আর মানে বুঝেই চায় না আমার কাছে, এবং আমাকে বুঝতেও দেয় না যে ও সময় চায়, কিন্তু আমি দিতে পারি না, এটা আমার ব্যর্থতা। আচ্ছা আচ্ছা, বলে না যে মেয়েদের মন, হ্যাঁ, মেয়েরা কিন্তু অনেক কিছু বুঝতে পারে, হ্যাঁ। এবং তুমি একজন পপুলার সেলিব্রিটিস, নাটকের সুপারস্টার, এবং তোমার অনেক মেয়ে ভক্ত, হ্যাঁ। তো মেয়ে ভক্তরা নিশ্চয়ই অনেকভাবে নক করে, কিংবা অনেকের ক্রাশ তুমি, হ্যাঁ। এই বিষয়টা ভাবি কিভাবে ডিল করে? ও প্রথম থেকেই এটাকে পজিটিভলি ডিল করে। হয় না যে অনেকে খুব বেশি বাড়াবাড়ি করে, সেগুলো কি তার, কিংবা তুমি ধরো দু কখন? চারজনকে রিপ্লাই দিলে, আমি কিংবা কখনো কারোর reply দিইনি সাথে, কখনো। ওকে, মানে তুমি মেনটেন করেছো বিষয়গুলো? হ্যাঁ, দেখেন, এই মেনটেন শব্দটা আমার কাছে কেমন লাগে জানেন, যে মানে এটা মেনটেন করার কি আছে? একটা অনেস্ট বয়ফ্রেন্ড যখন আমি তার ছিলাম, তো আমার তো দায়িত্বই ছিল যে এটা। সো তোমার কোন ফিমেল কোস্টার কখনো নক করেনি তোমাকে, কিংবা? না, সত্যি কথা বলো। সত্যি কথা বলছি, আমি এত সুন্দর ছেলেও না, বা আমার মার্সিডিজ গাড়িও না, এই যে স্পোর্টস কার আছে, বা মানে আমি জানি না মেয়েরা আসলে কি পছন্দ করে। এটা তুমি ছেলের এখন অনেক মধ্যে। পপুলার অ্যাক্টর, এবং তো অবশ্যই তুমি হ্যান্ডসাম। ঠিক আছে, বলো এবার। না, ওভাবে করে না। মানে মানে কো অ্যাক্টরের কথা বলছেন তো, মানে নায়িকাদের কথা বলছেন। নায়িকাদের কথা। কোনো নায়িকা কোনোদিন আমাকে বাজে ইঙ্গিত বা কোনো নক করেনি, এটা আমার আফসোস। তোমাকে কি তাহলে ভাইয়ের দৃষ্টিতে দেখে? অবশ্যই, এটা আমার আফসোস। আমি ব্রোজনে সবার আগে পড়ি, একদম, এটা এটা জেনুইন এটা। এবং সব নায়িকারা যারা স্ক্রিনের সামনে এখন দেখছে, যদি এটাকে আলাদা, সব নায়িকা বলবে যে হ্যাঁ উনি তো ভাই। ভাই, হ্যাঁ, আচ্ছা। দিস ইজ দ্য অ্যাট লিস্ট মিনিমাম সিকিউরিটি আই ক্যান গিভ টু মাই ওয়াইফ। ওকে, ভাবির প্রসঙ্গে আরেকবার একটু বলতে চাই, এবং ভাবিকে থ্যাঙ্কস দিতে চাই। 2021 সালে তুমি একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলে, কোভিডে আক্রান্ত হয়েছিল, এবং তোমার ফুসফুসের 35% ড্যামেজ হয়ে গিয়েছিল। এবং সে সময় আমি শুনেছি যে ভাবি তোমার অনেক উইক হয়ে গিয়েছিলে, হাঁটতে পারতে না খুব সম্ভবত। ভাবি তোমাকে হাতে ধরে প্রতিদিন সকালবেলা ধানমন্ডির লেকে নিয়ে হ্যাঁ, গিয়েছিল। মানে শুনে মনে হচ্ছে যে আমি বুড়ো হয়ে গেছিলাম, সেটা অতটাও কঠিন না। কোভিডের পরে আসলে অনেকের কোভিডের পরে অনেকে যেটা হয়েছিল, যে আমি সেই ছোটবেলা ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম, ওই হাড়ের ব্যথা কোভিডের পর জেগে উঠলো। আমার ক্লাস 8-এ অ্যালার্জি হয়েছিল, যে অ্যালার্জি চলে গিয়েছিল, সেই অ্যালার্জি আবার কোভিডের পর চলে আসলো। আর লাং ইনফেকশন তো আছেই। সো মেবি টু মাচ স্মোকিংয়ের কারণে ওটা হয়েছিল। আই ওয়াজ আ স্মোকার, আই ইউজ টু বি আ স্মোকার। ছেড়ে দিয়েছো এখন? এখন একদমই না, মানে কোনো কিছুই এখন আসলে, মানে আই এম নট ইনটু ইট। আমি জাস্ট নাই আর কি কোনো কিছুর মধ্যে। সো ওই জায়গা থেকে তোমার এই মুহূর্তে নেশা শুধু অভিনয়, রাইট? ইয়েস, এটা ছাড়তে চাই না, এটা কখনোই ছাড়তে চাই না। দিস ইজ দ্য বিগেস্ট অ্যাডিকশন আই হ্যাভ এট দ্য মোমেন্ট। সো যারা তখন আমাকে, মানে পুরো পরিবার আমাকে তখন অনেক, মানে ওরা অ্যাকচুয়ালি অনেক ভয় পেয়ে গেছিলো যে কী হবে, আমি সুস্থ হব কি না, বা কতদিন লাগবে হতে, কী হতে হবে। ইট টুক মি 2 months অলমোস্ট টু গেট ব্যাক অন মাই ফিট প্রপারলি।
কাজ আমি মানে হাত ধরে হাঁটানোর বিষয়টা কি এরকম, লাংস ইনফেকশন যাদের হয়েছে ওরা জানে যে মানে উঠে দাঁড়ালেই তখন শ্বাসকষ্ট হওয়া শুরু করে আর কি, এবং আমারটা অনেক বেশি হতো। মানে যখন আক্রান্ত ছিলাম তখন তো আমি সারাক্ষণ এটাই মানে আমার দম আটকে আসতেছিল আর কি। সো আল্লাহ মাফ করুক, আল্লাহ বেহেশত নসিব করুক যারা কোভিডে মারা গিয়েছেন তাদের সবাইকে। সো ওরকম কষ্ট আমি ফেস করেছিলাম যে নিঃশ্বাস বুকের মধ্যে আটকে থাকবে, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, এটা একটা ভয় ছিল আমার, এবং সেটাই আমার সাথে হয়েছে। সো মানে যখন কোভিড নিউজগুলো দেখছিলাম যে মানুষ মারা গেছে, এবং আমি জানতে পারলাম আমার অমুক নেইবার 90% ইনফেকশন হয়ে গেছে, মারা গেছে, তো আমার তখন ভাবতাম যে মানে কোনো কিছু না হয়ে নিঃশ্বাস আটকে মারা গেলে একটা মানুষ, এটা কত কষ্ট। এটা আমার একটা ফোবিয়া, ওটাই আমার সাথে হলো। সো ওই জোরে হাঁটতে গেলে জোরে হাঁটতে না, দাঁড়াতে হলেও কখন কষ্ট হতো, তো ধরে ধরে বয়স্ক মানুষের দাঁড়াতে হতো। এই যে তোমার ওজন বোধহয় 95 কেজি হয়ে গেছে। ইয়েস, অলমোস্ট 95, না অলমোস্ট না 95 প্লাস, আমি 95 কমাই বলি, লজ্জা লাগে। 100 প্লাস না 100 প্লাস না, 95, মানে আমি 96-7 দেখছি, তো আমি তখন 95 বলতাম সবাইকে। তোমার হাইট কত? 5'10", 5'10" এ 95 প্লাস, মানে 20 কেজি ওভারওয়েট, 20 কেজি ওভারওয়েট হয়ে গেছিলাম। সো অ্যাক্টরদের তো সবসময় ফিট ইয়েতেই থাকা উচিত। তুমি তখন অ্যাক্টিং করতে মানে কোভিডের পরে? না তখন তো এমনি লকডাউন ছিল অ্যান্ড এভরিথিং, তো একটা কাজ করতে গিয়ে দেখলাম যে আই লুক অবসিন অন স্ক্রিন। সো এবং আমার একটা ফোবিয়া হয়ে গেল, বের হইলে মানুষ আমাকে বলতো ভাই আপনি তো মোটা, আপনাকে তো স্ক্রিনে দেখতাম চিকন, আপনি তো লম্বা লাগে দেখতে ভাই। কারণ মোটা হয়ে গেলে মানুষকে একটু গোল মনে হয়, শর্ট মনে হয়, শুকায় গেলে মানুষকে লম্বা মনে হয়। সো ভাই আপনি মোটা হয়ে গেছে, মানে আমি দেখতাম যারা আমাকে পছন্দ করে তারা আমাকে দেখে না কেমন জানি করতেছে, এবং এটা আমাকে খুব ট্রমা দিত, খুব ট্রমা দিত, বিকজ এটা আমার দোষ না, বাট আমার ফেথ ছিল যে এটা নিশ্চয়ই ভালো কিছু আনবে, এবং ওইটা আমার লাইফে জিম নিয়ে আসছে। বাহ বাহ। ওইটা ওভারকাম করতে আমি জিমে জয়েন করছি। তারপর তোমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল? আমার সব চেঞ্জ হয়ে গেল, আমার চিন্তাধারণা চেঞ্জ হয়ে গেল। মাশাআল্লাহ। তো তোমার বিয়ের গল্পটা একটু শুনি, কারণ তারকাদের তো অনেকেরই বিয়ের গল্প আমরা শুনি। আমি মেজেবেনকে জিজ্ঞেস করেছিলাম যে বিয়ের বাজেট কত, বিয়ের বাজেট কত, যেটা তুমি আমাকে শেয়ার করে বলেছিলে যে এ ধরনের কঠিন প্রশ্ন কি করা হবে। আমার বিয়ের বাজেট আমি মানে বলতে পারো হিসাব করলে এখন বলো বলো। আমি তো অনেক আগে বিয়ে 2018 সালে, তখন আমার মাসি ইনকাম মনে হয় মানে নাটক দিয়েই বোধহয় 1-1.5 লাখ টাকার মতো হয়তো মাসি ইনকাম হবে। সো তখন আমার মনে আছে স্বর্ণের ভরি হচ্ছে কি তখন ভরি 60,000 টাকার মতন। সো প্লাস আমি সেভিংস টাইপ পারসন না, আমার কোনো সেভিংস নাই, মানে আমার আসলেই কোনো সেভিংস নাই। কি করো তুমি? খেয়ে ফেলি, সত্যি আমি খেয়ে ফেলি, বা আমি কেমন জানি মানে এটা আমার দুর্বলতা বা ভালো জানি না, মানে তোমার প্যাশনকে ধরো হয় না যে মানুষকে লোন দিয়ে দিই অনেক, এবার ওরা ফেরত দেয় না, সত্যি কথা বললাম। তো আমার মিনিমাম মানুষকে মানে 500 টাকা থেকে 5,000 থেকে 50,000 পর্যন্ত মানুষকে লোন দেওয়া। কত টাকা পাও এখন? মিনিমাম 8-10 লাখ টাকা মানুষের কাছে পাবো, আরো বেশি পাবো। তো সিফ আমার মাঝে মধ্যে একটু ক্রাইসিসে তো আমি যেটা করেছি আমি লোন দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি এখন কাউকে লোন, মানে এটা বলার পরে আমি চাওয়ার পরে তুমি এই লাইনটা বলতে হলো তোমার। এনিওয়ে বলো বলো। সো না তোর বাজেট কত? বিয়ের বাজেট কত? আই থিঙ্ক তখন আমি আমার পকেট থেকে প্রায় জমায়ে খরচ করছিলাম প্রায় 28 লাখ টাকার মতো। 28 লাখ? তুমি মানে তোমার খরচেই বিয়েটা হয়েছে নাকি? না না 28 লাখ টাকা মানে গোল্ড টোল্ড সবকিছু। বিয়ে এমন একটা জিনিস যেটা বাজেট ফেল করবে আমার কাছে মনে হয়। মানে পুরো 28 লাখ তুমি দিয়েছিলে? তখন না স্পন্সর করতো না কেউ ওয়েডিং, মানে আমার সময় খুব বেশি স্পন্সরড ওয়েডিং আমি দেখতাম 18 সালে, রাইট। কারণ তখন ডিজিটাল এমন কিছুই ছিল না, তখন উল্টা সেলিব্রিটি আমি একটা হয়তো মেকআপটা স্পন্সর করেছিল জাহিদ ভাই, এটা বলতে হবে অবশ্যই, জাহিদ খান। উনি টাকা নিতেই চায় না, নেয়ও নাই। তারপর এরকম ফটোগ্রাফি একটু ই করছে, কিন্তু কমেডি সেন্টার টাকা নিবে, উল্টা আরও সেলিব্রিটি বেশি টাকা নিবে, এরকম সবাই আরও বেশি চার্জ করছিল। তো আমি থিঙ্ক এরকম 28 লাখ তুমি শুধু আমার, প্লাস আব্বু খরচ করেছে, প্লাস ওদের এন্ড থেকে ওদের খরচ আছে। তো 3টা প্রোগ্রাম হয়েছিল। হলুদ 28 লাখ, হিউজ। মানে যদি আমি 2018 এর কথা ধরি, হ্যাঁ 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 হিউজ বলতে কি, ওটা আমার পুরো ওই যে পুরো লাইফে সেভিংস বিয়ে করে ফেলছি। তারপর বিয়ের পর তো তুমি ফকির। হ্যাঁ জেনুইনলি বিয়ে করে ফকির। হানিমুনে কোথায় গিয়েছিল? আমি প্রথম গাড়ি যখন কিনছি, কবে? 2015 সালে। সো আমার
টার্গেট থাকে না, সো টার্গেট থাকে সবার এটা গাড়ি। তার মানে তুমি অ্যাক্টিং শুরু করা 2 বছর মধ্যে আমি গাড়ি গাড়ি কিনেছি, কিনেছো? হ্যাঁ। ওকে। তো আমারও টার্গেট ছিল যে আমি গাড়ি কিনবো। আব্বু আমাকে হেল্প করেছিল অবশ্যই। তো প্রথম গাড়ি কোনটা ছিল? নিসান ব্লুবার্ড। আই এম স্টিল আ নিসান ফ্যান। সো ওই গাড়িটা কেনার পরে তেল কেনার টাকা ছিল না। সো আমার ফ্রেন্ডরা গিফট হিসেবে তেল দিয়েছিল। সো এরকম আর কি, বিয়ে করার পর বাজার করার টাকা শেষ হয়ে গেছে। সো মানে জাস্ট আমি জাস্ট বলছি কি যে আমি আসলে ওভাবে আমি অত সেভিংস পারসন না। আমি বুঝতে পারছি ভাবিকে তুমি কত অত্যাচার করো। দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। সো এখন এই ফাইন্যান্সের দায়িত্ব তার হাতে, বুঝছেন? এইসব কিছু বলছি যাতে নিজে একটু শুধরে, তুমি নিজেকে বোধহয় নিজে বলছো। ইয়েস, আপনি একদম ঠিক ধরতে পারছেন। আমি এইটা পাবলিকলি এই জন্য আমি স্বীকার করতেছি, যে এটা দেখে যাতে আমার লজ্জা হয় যে আমার একটা মানে অ্যাক্টর হয়ে কেন আমার স্পোর্টস কার নাই, কেন আমার একটা পেন্ট হাউস নাই, বা কেন আমার ইয়ে নাই, মানে আছে না যে আধিপত্য কেন নাই। ইনফ্যাক্ট আমার ভিসা করতে গেলে দেখা যায় যে ইয়ে দেখাইতে হয় যে অ্যাসেট, আমার নামে কোনো অ্যাসেটই নেই। রিয়েলি আমি বিং ট্রান্সপারেন্ট, বললাম যা বলবো সত্য বলিব। আচ্ছা, তুমি মাসে কত টাকা ইনকাম করো? এটা কমন প্রশ্ন থাকে। বাকি অ্যাক্টরদের চেয়ে কম হলো 10 লাখ টাকা, মানে কম, ওদের চেয়ে 10 লাখ টাকা কম। আমি কিন্তু একটা ক্লিপ দেখেছি যে সেখানে লেখা যে এখনকার অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পায় তৌসিফ। না, এটা মিথ্যা কথা। বিকজ সবচেয়ে বেশি কে পায় আমি জানি, তার নাম আমার বলা এখন ঠিক না, তার পারমিশন ছাড়া। সো তার অর্ধেক আমি পাই। মানে এখন আপনি যে বললেন যে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পাওয়া মানে একরকমভাবে এটা মানদণ্ড হিসেবে ধরা হয়। সো ওভাবে হয়তো সেই ওই ক্লিপসটা বানিয়েছে যে সবচেয়ে বেশি পারিশ্রমিক হয়তো সেই পাবে। তো তুমি মান্থলি কত ইনকাম করো জানি? এটা আল্লাহ তাআলা যা চাই তাই। আল্লাহ তাআলা কোনো মাসে তোমাকে যা দেয় সেটা বলো। আমার কোনো মাসে তো ফিক্সড না, অ্যারাউন্ড এভারেজ। আমি যদি একটা নাটক থেকে এত টাকা পাই, তাহলে 2 নাটক করলে মাল্টিপ্লাই করে নেবেন, 3 নাটক করলে মাল্টিপ্লাই করে নেবেন। আমি লাস্ট মান্থে তোমার আমি লাস্ট মান্থে ঠিকমতো শুটিংই করিনি। তার আগের মান্থ পুরো লাস্ট 2 ঈদে তুমি কত ইনকাম করেছো এটা বলো। আমার খেয়ালে 2 আমি কত লস খেয়েছি এটা বলতে পারি। কোটি প্লাস? অবশ্যই না। কোটি প্লাস হলে আমার স্পোর্টস কার থাকতো, কোটি প্লাস হলে আমার অনেক কিছুই থাকতো। এইটা নিয়ে আসলে বলার কিছু নাই। মানে এটা না, সত্যি সত্যি প্রথমত আমি স্বীকার করে গেলাম আমি সেভ করতে পারি না, আমি জমাইতে পারি না। তার মধ্যে হচ্ছে যে আমি বললাম লোন দেওয়া বন্ধ করে দিয়েছি। কারণ আমি এমন হয়েছে যে আমি টাকা নিয়ে নিই প্রোডাকশন থেকে, অনেকগুলো প্রোডাকশন। আবার একটা প্রোডাকশন এমন আছে যে আমি টাকা নিয়ে নিই, উল্টা টাকা ইনভেস্ট করেছি, প্রোডাকশনটা যাতে ভালো হয়। সো ঘর থেকে টাকা নিয়ে এটা আমি শুনেছি অনেকের কাছ থেকে যে তুমি। সো এটা সবাই অ্যাপ্রিশিয়েট করে, বাট এটা আমার বোকামি, আমি বলবো, এটা আমি নিজেকে বলছি। তুমি হানিমুন কোথায় করেছিলে? নেপাল। আচ্ছা, তো তোমার না বিয়েতে টাকা পয়সা সব শেষ? তো মানে ওটা সহ, ওটা তো আগেই প্যাকেজ করে রেখেছিলাম, সেভ করে রেখেছিলাম যে যেতে পারি। ওকে। আমার বিয়ের 3 দিন না 4 দিন পর চলে গেছিলাম হানিমুনে। আচ্ছা, এবার আরেকটু কাজের প্রসঙ্গে আসে। ব্যাচেলার পয়েন্ট, মানে যেটা একটা সময় খুব পপুলার ছিল, এখনো আছে অবশ্যই, যেখানে তুমি ছিলে, এবং তুমি বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলে যে প্রডিউসারের কারণে তুমি সেখান থেকে সরে এসেছো। ডিরেক্টর কাজল আরিফিন নমির সাথে তোমার কোনো প্রবলেম নেই? কখনোই ছিল না। আচ্ছা, তো এখন তো সেই প্রডিউসার নেই, কিন্তু কাজল আরিফিন নমি তো আবারও ব্যাচেলার পয়েন্ট করছে, তোমাকে দেখছি না কেন? আমাকে নেয় আমাকে নেয়। আমি তো তোমাদের প্রায় অনেক ছবি দেখি, নিশ্চয়ই তোমাকে অফার দিয়েছিল, তুমি এত ব্যস্ত হয়তো করোনি। বলো ক্লিয়ার পিকচারটা বলো। ক্লিয়ার পিকচারটা বলবো। ক্লিয়ার পিকচারটা হচ্ছে গিয়ে ব্যাচেলার পয়েন্ট ইজ আ পার্ট অফ মি। আমি যেখানেই যাই অ্যাটলিস্ট 50% মানুষ আমাকে নেহাল হিসাবে ডাকে। নেহাল হচ্ছে ব্যাচেলার পয়েন্ট আমার চরিত্রের নাম। রাইট, আমি দেখেছি। ও থ্যাংক ইউ। সো সেই চরিত্রটা তোমরা সবাই ছিলে সে সময়, তানজিন তিশা, সাবিলা নূর, এফএস নাইম, সবাই এক ঝাঁক তারকা, সবাই যারা আমরা ছিলাম ফ্রেন্ড সার্কেল, আমরা সবাই মোটামুটি অনেকেই ওখানে ছিলাম, সবাই মিলে শুরু করেছে। আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান যে আসলে ওখান থেকে মানে ব্যাচেলার টিম থেকে আসলে বের হয়ে আসি বা আসা হয় বের হয়ে। এরপর আর ফিরে যাওয়া হয় নাই। তার মানে তুমি অন রেকর্ড হ্যাঁ বলছো যে তোমাকে আবার অফার করলে তুমি করবে, সময় সুযোগ মিললে আর কি। আমি
কিভাবে গোলক ধাঁধায় ফেলে দিয়েছে আমি তোমাকে। এই প্রশ্নটা করবেন আমি যদি আগে জানতাম তাহলে আমি পড়াশোনা করে আসতো। পড়াশোনা করে আসতাম না, মানে এটার উত্তরটা আসলে খুবই কঠিন একটা উত্তর। 2 লাইনে ব্যাচেলার সহজ পয়েন্ট করে বলো। যদি আমার কাছে আসে, মানে আপনি কিভাবে জানেন যে আসে নাই এখনো? হ্যাঁ বলো। আর আপনি কেন মনে করলেন যে আমি ব্যাচেলার পয়েন্টে নাই এখন? আমি তো ব্যাচেলার পয়েন্টে কালকের এপিসোড আসতে পারি। ওকে 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 সো গোলক ধাঁধা কি আমি আপনাকে ফেলতে পারি না? ওকে, তার মানে আমরা অপেক্ষায় থাকলাম যে সামনে আমরা কি তৌসিফ হয় সেটা মাহবুব। দেখে। ওকে, তুমি দেখি একদম ভিকি জাহেদের মিস্টার টুইস্টের মতো এখানে টুইস্টের রচনা শুরু করেছো। আচ্ছা, এমন হয় না তোমার প্রচন্ড মাথা ব্যথা, কিন্তু তুমি শুটিং সেটে তোমাকে গিয়ে অনেক ভারী কোনো অ্যাক্টিং করতে হবে, আবার ধরো তোমার খুব মন খারাপ, ভাবির সাথে ঝগড়াঝাটি করে শুটিং সেটে গেলে কিন্তু তোমাকে খুব রমকম হাসির কোনো দৃশ্যে কাজ করতে হবে, ওই সময় নিজেকে কিভাবে তুমি তৈরি করো? ওই সময় আমি তৈরি করি না, মানে ওই সময়টাই আমি কাজই করো না? ওই সময়টা আমি আসতে দিই না যাতে আমার অভিনয় সমস্যা না হয়। মানে আমি তুমি চাইলে তো হবে না, প্রকৃতি তো তোমাকে দিয়ে দিতে পারে। প্রকৃতিকে আমি রিকোয়েস্ট করি, প্রকৃতির সাথে আমি চেষ্টা করি। যদি আমার কোনো ঝগড়া হয়ে যায়, আমি শর্টে যাওয়ার আগে যদি আমি আমার যে বাসায় ঝগড়া হয়েছে, এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রতিদিন ঝগড়া হবে, ওটা স্বাভাবিক ব্যাপার। কোনো কোনো ছোটো একটু কথা কাটাকাটি হয়েছে, সেটা আমাকে ভয়ানক ডিস্টার্ব করে। আমি সেটে যেতে যেতে দোষ জারি থাকুক, আমি ফোন দিয়ে সরি বলে নেবো যাতে আমি ঠিক থাকি, যাতে আমাকে ওটা স্ক্রিনে কোনোভাবে হ্যাম্পার না করে। এটা যদি যদি ঝগড়ার কারণে বলেন, হ্যাঁ, এবার ধরেন যে আকাশ ভেঙে পড়ছে আমার উপরে, কিন্তু আমার এমন শর্ট দিতে হবে আমি এখন অনেক হ্যাপি, কিন্তু মেন্টালি আমার আকাশ ভেঙে পড়ছে, তখন আমি গিয়ে নামাজ পড়ে নিই আগে, যাতে আমার প্রবলেমস আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে ছেড়ে দিলাম যে আল্লাহ, আমার যত প্রবলেম আমি জানি তুমি আছো, তুমি দেখবা, আমি এখন এই কাজটা করতেছি, তুমি দেখো, পরে আমাকে সলিউশন দিও, এখন আমি এটা নিয়ে ভাববো না। চমৎকার। আমি ছেড়ে দিই, আমি আমি ফ্রি থাকি, আমি হ্যাপি থাকি, আমি সুখী থাকতে চাই। অ্যান্ড না থাকলে অ্যাক্টিং করা খুব ডিফিকাল্ট। আমি এই উত্তরটা এক্সপেক্ট করছিলাম, কারণ এই ওয়েটা আসলে সবার শেখা উচিত, জানা উচিত আসলে হাউ টু ডিল উইথ দিস থিংস আর কি। দ্যাটস আ পার্ট অফ লাইফ, যেটা আপনি উইথ টাইম অ্যান্ড উইথ মানে রাগ পুষে রাখা, ধরে রাখা, এটা আসলে শয়তান করায় যতটুকু আমি জানি। তোমার রাগ কেমন ছিল? ভয়ানক রাগ ছিল। যখন আমি রাগ কতটুকু মানুষের লাইফে ক্ষতি করতে পারে আমি জানতাম না, বা ওটার এক্সপিরিয়েন্স হয়নি, তখন আমার লাইফে অনেক রাগ ছিল। সবার উপর রাগ করতাম, যেতাম, চিল্লাইতাম, বা নিজে নিজে মনে অনেক রাগ পুষে রাখতাম। সেটা যার উপর করছে ওর কোনোই ক্ষতি করে না, শুধু আমারই ক্ষতি করে গেছে। তুমি ঝগড়া করতে পারো? আমাকে দেখে কি মনে হয় আমি খুবই ঠান্ডা, শান্ত, বোকা, গুটি গুটি বয়। গুটি বয়। হ্যাঁ, আই নো দ্যাটস মাই বাট আমি Image. অবশ্যই করতে পারি। আস্ক মাই ওয়াইফ প্লিজ। তোমাদের ঝগড়ার কমন টপিক কি থাকে? একটু ঘরের ভিতরে ঢুকে গিয়েছে কিন্তু আমার ঝগড়ার কমন টপিক হচ্ছে গিয়ে আমি ওর মতামত কেন নিচ্ছি না, আচ্ছা বা আমার মতামত কেন ও নিচ্ছে না। আচ্ছা সো এরকম একটা বিষয় থাকে মাঝে মাঝে আর কি। আচ্ছা, কেন যে আমি priority? বললাম যে এই রংটা হলুদ, ও বলছে এটা নীল। সো এই ইয়েটা চলে। এটা কিন্তু একদিক দিয়ে সুইট, কারণ ঝগড়া নাই তার মানে রিলেশনে কোনো উত্তাপ নেই। তোমরা এরকম ঝগড়া করে করেই কিন্তু রিলেশনশিপটা এবং সংসারটাকে এত সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছ। আমি তোমাদের ছবি দেখি এবং তোমাদের জুটিটা অসম্ভব সুন্দর লাগে, অনেক অনেক ভালো লাগে। তোমাদের জন্য অনেক বেস্ট উইশেস। তো তোমার রকস্টার জীবনের গল্পগুলো একটু শুনি। তুমি রকস্টার হতে চেয়েছিলে এবং তুমি 2009 সালে ম্যানেজার বলে একটা ব্যান্ড করেছিল এবং সেখানে তুমি গিটারিস্ট ছিলে। ছিলাম, বেসিস্ট। কতদিন ছিল সেখানে? সেই ব্যান্ড 2013 সাল পর্যন্ত ছিল। 13 সালের জুন মাসের 3 তারিখ বা 4 তারিখ আমি একটা ভিডিও কদিন আপলোড করেছিলাম, বিকজ এটা আমার লাস্ট শো ছিল। কবে? তুমি নাকি 100টার বেশি কনসার্ট করেছো? মানে আমি ম্যানেজারকে নিয়ে 100টা শো করেছিলাম, আমার লিস্টটা আমার কাছে আছে, ম্যানেজার পেজই দেওয়া আছে শো কটা করে। মানে মেইনলি কোথায় হতো এই কনসার্ট? এটা আসলে এটা আপনাদের ভাবে জানার কথা না, মানে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডস নামে তখন ছিল। ওকে, এখনো আছে অবশ্যই। মানে আন্ডারগ্রাউন্ড সিনারিও বলে একটা বিষয় আছে, যে মেটাল ব্যান্ডস বা হার্ড রক ব্যান্ডস, যেমন অনেক পপুলার আন্ডারগ্রাউন্ড ব্যান্ডস, নেমেসিস ইজ কেম ফ্রম আন্ডারগ্রাউন্ড। সো এরকমই আর কি।
সো অর্থইন কেম ফ্রম আন্ডারগ্রাউন্ড, আর্টসেল কেম ফ্রম আন্ডারগ্রাউন্ড। সেরকম আন্ডারগ্রাউন্ড ব্যান্ডসের মধ্যে আমার একটা তুমি ব্যান্ড ছিল, কোন গিটার বাজাতে, মানে bass bass guitar, yes. So I was a bassist, and underground shows আসলে খুব র্যান্ডম জায়গায় হইতো। এখনো অনেক বড়ভাবে হয়। তখন কোনো কফি শপে হইতো, যেখানে আসলে 100 মানুষ গাদাগাদি করে, একটা স্টেজ বলতে কিছু থাকতো না, মাটির মধ্যে স্পিকার রেখে আমরা নিজেরা নিজের প্রোগ্রাম করতাম। বেলি রোডে দু একটা দোকানে বেলি রোডে দোকান ছিল এরকম। আবার মাঝে মাঝে একটু ভালো অর্গানাইজার হলে একটা অডিটোরিয়াম ভাড়া করতো। তাও কি আন্ডারগ্রাউন্ড শোকে কোনো টিকিটের দাম ছিল মাত্র 100-200 টাকা। ওকে, সো ওইভাবে আসলে বড় স্টেডিয়াম ভাড়া করে করার মতো ক্ষমতা ছিল না। তার মানে তুমি 5 সালে ও লেভেল পাস করলে, তুমি 6 সালে ঠিক করলে যে তুমি মিউজিক করবে, এবং 9 সালে হচ্ছে গিয়ে তুমি ব্যান্ড করলে। আমি 7 সালে গিটার শেখা শুরু করলাম নিজে নিজে। আচ্ছা। 8 সাল 9 সালে আমি শুরু করলাম। আচ্ছা, আমি করতেই শিখছিলাম আসলে, মানে করছিলাম ব্যান্ড শিখছিলাম। তবে এটা কতদিন পর্যন্ত চললো? 13 সাল। 13 সাল পর্যন্ত। আচ্ছা, তো তুমি আর সেই মিস করো না, মানে যে মানুষটি 100টির বেশি কনসার্ট করেছে? ভয়ানক আমি মানে ছেড়ে ভয়ানক আছো miss করি। কিভাবে? এই একটা জিনিস যেটা আমি ভয়ানক মিস করি, দ্য স্টেজ, দ্য ক্রাউড, দ্য লাইটস, দ্য অ্যাম্বিয়েন্স। তৌসিফ, প্রতিটা ফিরে গান আসো আবার শেষে সেখানে, আমরা তোমার গান শুনতে চাই। আমি এই একটাই জিনিস, আমি আসলে ভোকাল ছিলাম না কখনো। আচ্ছা, I was the lead member of the band, but I was not the lead vocalist. So এমনি তুমি গান করতে পারো না? এমনি তোমার গলায় সুর নেই? আমার গলায় সুর এখন দেখেন, আমি আগে উচ্চারণ করতে পারতাম না ঠিক মতো। আমি জানি না এখন আমার গলায় সুর আসছে কিনা, আমি চেষ্টা করিনি। আচ্ছা, বাট আমি আপনাকে, যদি আপনি আমাকে চ্যালেঞ্জ থ্রো করেন, আমি বলতে পারবো যে আমি 6 মাস পরে একটা গান গিয়ে রেকর্ড করে চেষ্টা করে দেখতে পারি। প্লিজ, আমরা শুনতে চাই। ওকে, কথা দিলাম। গিটারিস্ট হিসেবে কবে ব্যাক করছো? গিটারিস্ট হিসেবে ডিমান্ড করছে না যে আমি ব্যাক করি। তুমি চাইছো না, তাই কেউ? আমি যাচ্ছি না, কিন্তু আমি কোনো ব্যান্ড পাচ্ছি না যে আমি গিটারিস্ট ভাই হিসেবে। তুমি এখন সেলিব্রিটিরা অনেক সময় আমি দেখেছি গান না পারলেও কম্পিউটারের সহযোগিতায় অনেকে সিঙ্গার হয়ে যাচ্ছে। সেটা আমি চাই না। সেখানে তুমি গিটারিস্ট, তুমি এত কনসার্ট করেছো, তোমার তো অবশ্যই ব্যাক করা উচিত। অটো টিউন দিয়ে গান গাইতে। না, আমি চাই না যে আমি যে রিয়েলটাই চাই। বাট গিটারিস্ট হিসেবে, গিটারিস্ট হিসেবে আই ওয়াজ এ অসাম গিটারিস্ট। আমি বেসিস্ট আর কি। সো চাই আমি যে কোনো সময়, আমি আসলে সত্যি কথা বলতে আমি প্রতিদিনই ভাবি, বা মানে প্রতিদিন মানে মাঝে মাঝেই ভাবি যে আমাদের মিডিয়ার মধ্যে কারা কারা আছে যারা গান গাইতে পারে, কে ড্রামস বাজাতে পারে, করে সবাইকে একবার বলি যে চলেন চল একটা ব্যান্ড ফর্ম করি। মাঝে মাঝে আমরা মাসে একদিন জ্যাম করব, আর বছরে একদিন কনসার্ট করব। খুব ইচ্ছা হয় বলতে, কিন্তু সাহস করে বলা হয় না, বা সময় করে হয় না। একটাই জীবন, করে ফেলো। কারণ আমরা, মানে হয় না যা, সৃষ্টিকর্তা তো সবাইকে সব প্রতিভা দেয় না। তোমাকে যেহেতু দিয়েছে, তুমি সেই প্রতিভাকে কেন ঘুম পাড়িয়ে রাখবে? ট্রু। আচ্ছা, আমরা একটু বড় পর্দায় চলে যাই, কারণ অনেকেই তো বিভিন্ন সময় সোশ্যাল নেটওয়ার্কে কিংবা বিভিন্ন ইন্টারভিউতে তোমার প্রতি একটা কমন প্রশ্ন থাকে, বড় পর্দায় যে বড় পর্দায় কবে আসছেন। তুমি দেখা যায় যে বড় পর্দা দূর, মাঝারি পর্দা যেটা ওটিটি, সেখানেও তোমাকে তো পাই না আর কি। কেন? এইটা তো আমি জানি না, এটার উত্তর আপনার জানা উচিত। তোমার ইচ্ছা থাকলে তো অনেকেই অফার করবে। আমার ইচ্ছে আছে, কিন্তু আমি না, তুমি যদি এখন এখানে 30 দিন ব্যস্ত থাকো, তাহলে বড় পর্দায় তুমি কিভাবে সময় দেবে? হয় না যে একটা ছবির ব্যাপারে অনেক দিনের প্রস্তুতি থাকে, শুটিং থাকে, শুটিং এর পরে প্রমোশন থাকে। তো তুমি কি সেটার জন্য প্রস্তুত যে আমি নাটকের ক্যারিয়ারটাকে একটু ছুটি দিয়ে আমি একটা ফিল্ম নিয়ে অনেক মাস থাকবো, 6 মাস থাকবো? দেখেন, এটা একটা ডিটেল ইন্টারভিউ বা একটা পডকাস্ট দেখে আমি এখন অনেক কিছুই বলতে পারবো খুলে। আসলে এটা হচ্ছে যে আমি ফিল্মের জন্য প্রস্তুত না, বা প্রস্তুতি নিচ্ছি, এটা বললেই মানুষ ভাবে যে ফাইটিং শিখতেছে, ড্যান্স শিখতেছে, এই করতেছে। এর বাইরেও আসলে অনেক কিছু আছে। আমি দূরের থেকে, আমি যখন বলি যে সাকিব খান ভাই, আফরান নিশো ভাই, অপূর্ব ভাই, সবাই আমাকে এত ইন্সপায়ার করে যে মানে আমি ফিল্মের কথা যদি বলি, তাহলে এই দুজন আমাকে এখন ভয়ানক ইন্সপায়ার করে। ইনফ্যাক্ট আমার মানে ভাই সম ফ্রেন্ড সিয়াম আহমেদ আমাকে এত ইন্সপায়ার করে যে আমি ওদেরকে দেখে প্রতিদিন দূরের থেকে শিখছি যে কীভাবে ওরা সাকসেসফুল ফিল্ম অ্যাক্টর হয়ে আছে। ওদের টেকনিক জানার চেষ্টা করছি, অ্যাক্টিং মেথড জানার চেষ্টা করছি, হাউ দে আর প্রিপেয়ারিং দেমসেলফ ফর দ্য নেক্সট ফিল্ম, ওটা দেখার চেষ্টা করছি। সো দ্যাট আমি হয়তো ছোটোখাটো একটা ফিল্ম দিয়ে ডেবিউ করবো কোনো একদিন, সেটা যতটুকু আমি লিমিটেশন পাই সেটা যাতে মিস না হয়।
বিকজ আমি আসলে ধরেন আরও 2-3 বছর পরে হয়তো যদি ফিল্ম করি বা 2 বছর পরে করি, তাহলে 15 বছরের একটা জার্নি ফেলে দিয়ে বা একটা সাইডে রেখে তো আমার আরেকটা জার্নি জিরো থেকে শুরু করতে হবে। এত বড় একটা রিস্ক নিতে হবে, যেটা আমি নিতে রাজি আছি। আমি লাইফে অনেক রিস্ক নেই। আচ্ছা, সো সেই রিস্কটা তো একটা ব্যালেন্স বা একটা ক্যালকুলেশন আমার মাথায় আছে, যেটা আসলে আই থিঙ্ক রাইট না হওয়া পর্যন্ত আমাকে সিগনাল দিবে, পুরো আল্লাহ দিবে, আমিও বুঝবো, আপনিও বুঝবেন যে ওর এখন ফিল্মটা করার টাইম। মানে তুমি যেহেতু সিয়ামের নামটা নিলে, সিয়াম তো তোমার ফ্রেন্ড, অবশ্যই, এবং সিয়ামও তোমার মতো অ্যাক্টিং করতো, তোমরা একসাথে, আমরা একসাথে, মানে সিয়াম নাটকে অভিনয় করতো, একসাথে তোমরা নাটকে অ্যাক্টিং করেছিলে, সেই জায়গাটা স্যাক্রিফাইস করে ও ফিল্মে এলো। এবং ফিল্মে এমন না যে প্রতিদিন ভালো ছবি হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে ছবিও হয়তো আসছে না কিংবা মনের মতো ছবি আসছে না। তো সিয়াম কিন্তু সেখানে এস্টাবলিশ হয়ে গেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাও 2 বার। অবশ্যই অবশ্যই। তুমি কি কখনো সিয়ামকে এই জায়গাতে জেলাস করো? হ্যাঁ, আমি ওকে নিয়ে যতটুকু প্রাউড ততটুকু আমি ওকে নিয়ে জেলাস ফিল করবো, বিকজ আমিও তো নিজের একটা অভিনেতা। সো এইটাই। বাট আমি ওকে ডেফিনেটলি আমি একটু জেলাস হচ্ছে, প্রাউড বেশি ওকে। সেটা আমি দেখি তোমরা একসাথে অনেক নাচানাচি করো কক্সবাজার গিয়ে জোবানের বিয়েতে। না, বিকজ মানে সব অভিনেতাকে সবসময় বলি, সিয়ামকে নিয়ে না খুব মানে কিছু বললে দেখি যে ওইটা না মানুষ খুব একটা মূল্যায়ন করে না, কাজ আমি ওর কাছের লোক। বাট আমার মনে হয় কাছের লোকের চেয়ে বেশি একটা অভিনেতা হিসেবে আমি আজকে বলতে চাই, সিয়ামকে দেখে আমি ডেডিকেশন শিখছি। সিয়াম আমাকে ডেডিকেশন শিখাইছে, মানে দূরের থেকে অবজার্ভ করে আমি ওকে দেখে আমি ডেডিকেশন শিখছি। এবং ওর খারাপ সময় ভালো সময় তো বলে যে আমি এখন একটু ঝামেলার মধ্যে আছি ভাই, বা আমি এটা ফেস করতেছি, তখন বুঝি ওর কীভাবে উত্তরায় ওঠে, কীভাবে গিভ আপ করে না, এটা আমি ওর থেকে শিখছি, গিভ আপ না করাটা আর কি ওর কাছ থেকে। অ্যান্ড শুধুমাত্র ট্যালেন্টের উপর বেস করেই অভিনয় করছে, শুধুমাত্র আছে না যে গড গিফটেড আমি একটা জিনিস পাচ্ছি বা করতেছি, সেটা না করে নিজের এফোর্ট, হার্ড ওয়ার্ক, নিজের একটা ওয়ার্ল্ড তৈরি করা কীভাবে, এটা আমি ওকে দেখে শিখছি। সিয়াম তো বেশ ইন্টেলিজেন্ট এবং ইন্টেলিজেন্ট অ্যাক্টর, প্লাস ইজ এ ব্যারিস্টার। এক্স্যাক্টলি, এবং প্লাস বিজনেসম্যান। তোমার বাবাও মানে আঙ্কেলও বিজনেসম্যান। তোমার কখনো বিজনেস করার ইচ্ছা আছে? আমার ইচ্ছে আছে, কিন্তু আমি সামহাও একটু আবার আমি যাদেরকে দেখে একরকমভাবে ইন্সপায়ার্ড, আমি যেসব অ্যাক্টরদেরকে দেখে ইন্সপায়ার্ড, লিওনার্ডো ডিক্যাপ্রিও, আমির খান, যাদেরকে দেখে আমি ইন্সপায়ার্ড, ওদেরকে দেখছি যে ওরা না, আমি শুনেছি যত জানি ওরা অ্যাক্টিংটার উপরেই বেশি রাখতে চায়, যাতে অন্য কোনো টেনশন না আসে। না, আমির খান প্রোডাকশন আছে, কিন্তু সেটা অনেক পরে আসছে। সে শুরুর দিককার ফিল্ম যখন করছিল এই প্রোডাকশনে, সে অনেক পরে আসছে। মানে সে ফার্স্ট ফিল্ম করার পর সেকেন্ড ফিল্ম কিন্তু সে হি ওয়াজ নট এ প্রডিউসার, সে প্রডিউসার কিন্তু হচ্ছে আমি যতদূর জানি লাগানের সময়, রাইট? সো তার আগেও কিন্তু সে আরও 10 বছর অভিনয় করেছে। এখন ফিল্মের একটা আরও বেশি, সো ফিল্মের একটা হিসাব আছে যে যে একরকমভাবে সামহাও নায়করা প্রডিউসার হয়ে যায়। 88-এ আমির খানের প্রথম ছবি রিলিজ হয়েছিল, 2001-এ প্রথম দিকে, হ্যাঁ, কিয়ামত সে কিয়ামত, এবং সেখান থেকে সেই সালে আমার জন্ম। ওকে, তার মানে আমরা তোমার সালটাও জেনে গেলাম। তো 2001-এ হচ্ছে কি সে প্রডিউসার হলো আর কি। তো ওই হিসেবে তোমার অ্যাক্টিং এর স্প্যান অফ ক্যারিয়ারটা কিন্তু ওই তার থেকে বেশি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমরা তোমাকে প্রডিউসার হিসেবে পেতে পারি? এখন তো আমি নাটক করছি, তো নাটক 2-1টা আমি প্রডিউস, মানে কি যে আমি আচ্ছা ঠিক আছে আমি ফাইন্যান্স করছি, পরে সেল করে দিব, ওইভাবে প্রডিউস করছি। বাট ওই প্রডিউসার হিসেবে অবশ্যই আমি একসময় আসতে চাই, বিকজ বিজনেসটা যেহেতু এই লাইনে আমি এত ভালো বুঝি, বিজনেসটা করলে এখানেই করা উচিত। তোমার এমনি ফিটনেসের ইন্সপিরেশন কে? ফিটনেসের ইন্সপিরেশন দেশে তো অবশ্যই শুভ ভাই আর্মি শো, বিকজ উনি হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে অ্যাক্টরদের মধ্যে এত সুন্দর একটা ফিটনেস, সিক্স প্যাক বডি অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ওনাকে দেখলে লাইক সামনে আসলেই সুপুরুষ দেখার মতন একটা। আর কোন সেলিব্রিটির জীবন দর্শন কিংবা জীবনের গল্পটা তোমাকে ইন্সপায়ার করে? বাংলাদেশের কোনো তারকা? বাংলাদেশের কোনো তারকা মানে তার স্ট্রাগল, তার দেখেন, আমি খুব ইজিলি ইন্সপায়ার্ড হই, বিকজ আমি সব জায়গা থেকে ইন্সপিরেশন খুঁজি। এখন কারো স্পেসিফিকলি আলাদা নাম বলতে পারছি, বিকজ সবার কিছু না কিছু থেকে আমি ইন্সপিরেশন নিই। কারো ফিটনেস থেকে নিচ্ছি, কারো ডেডিকেশন থেকে নিচ্ছি, কারো স্টারডম থেকে নিচ্ছি, কারো ফ্যান বেস কন্ট্রোল কীভাবে করছে সেটা থেকে নিচ্ছি, কারো অভিনয় থেকে নিচ্ছি। সো এবং তাদের জীবন দ্বারাও আমি ইন্সপায়ার্ড হচ্ছি, যে কি মানে যদি জীবন বলতে আপনি বুঝাইতে চান পার্সোনাল জীবন, সেটা থেকে হচ্ছি, যে কী করতে হবে কি না করতে হবে সেটা থেকে ইন্সপায়ার হচ্ছি।
আমি প্রতিদিনই আমি শিখছি, আমার লার্নার। তো তোমার গিল্টি প্লেজার কি, মানে কোন প্লেজারটা নাই? আচ্ছা, বলেন। কি ধরো হতে তুমি পারে? জিম করার সময় হয় না যে তুমি একটু ডেজার্ট খেতে ইচ্ছে হলো কিংবা এরকম? হ্যাঁ, আমার গিল্টি প্লেজার ফুড রিলেটেডই বেশি আসলে। আপনি সত্যি মানে আসল জায়গাটা ধরে ফেলছেন। আমি সবাইকে বলি আমি অনেক ডায়েট করছি, 2 মাস 3 মাস 4 মাস। আসলে আমি কোনোদিনই 4 দিন বেশি ডায়েট করি নাই। আমি 4 দিনের বেশি কোনোদিনই ডায়েট করি নাই। সর্বোচ্চ আমার লাইফে 4 দিন আমি ডায়েট করতে পারছি। 5 নাম্বার দিন আমি ইটস লাইক ভাত কাঁচামরিচ দিয়ে। হ্যাঁ এরকম, বা ওই দোকানের ওই রসগোল্লাটা, বা আমার মতিচুর লাড্ডু খুব পছন্দ, ওই লাড্ডুটা, বা তুমি স্যান্ডউইচ। কোন খাবার দেখলে একদম গোগ্রাসে গিলে ফেলো? মানে এই একটা, আমি ফুডি, আমি জেনুইন ফুডি। সো আমার সব রকম খাবার এক এক দিন এক একটা ক্রেভিং হয়। কোনোদিন কাচ্চির, কোনোদিন চাইনিজ, কোনোদিন শুটকি মাছ, কোনোদিন থাই স্যুপ, কোনোদিন কর্ন স্যুপ। সো মানে আমার খাবার, আমার জীব অনেক বড়। দ্যাটস মাই গিল্টি প্লেজার। আচ্ছা, তুমি তো কিছুক্ষণ আগে বলেই দিলে যে ফিনান্সিয়াল জায়গাটায় তুমি খুব একটা ভালো লাগে, কিন্তু হয় না যে তুমি কি কৃপণ নাকি একদম হাত খোলা? আমি হাত খোলা দেখি আমার ফিনান্সিয়াল অবস্থা ভালো না ভাইয়া। অনেক কৃপণেরও কিন্তু ফিনান্সিয়াল অবস্থা খারাপ হতে পারে। আমার মনে হয় না পৃথিবীতে কোনো কৃপণের ফিনান্সিয়াল অবস্থা খারাপ। আপনি একটা আইডিয়াল কৃপণ দেখান যার ফিনান্সিয়াল অবস্থা খারাপ। হয় না, আমি চিনি। বলেন। মানে অনেক কিপটা, কিন্তু সে আসলে এমনি তার অবস্থাও ভালো না। সে আপনাকে শো করতেছে অবস্থা ভালো না, কারণ সে এত ভালো কিপটা আসলে। বুঝছেন, কিপটাদের স্ট্র্যাটেজি হচ্ছে এটা শো করা যে আমার অবস্থা ভালো নয় ভাই, আমি দিতে পারবো না ভাই। আর আমার অবস্থা যেটা হয়েছে যে আমার অবস্থা খারাপ, তো আমার শো করতে আমার অবস্থা খুব ভালো। You cannot tell যে I'm a poor actor, বুঝছেন? তোমার ফিনান্স তাহলে হ্যান্ডেল করে কে? মানে তুমি, আমি করি দেখেই খুব খারাপ অবস্থায় আছে। নাকি তোমার ম্যানেজার কিংবা নাই ভাবি তো। কিংবা কেউ? নাই, সব তো বাংলাদেশে দেখা যাচ্ছে। মানে সোফার এখন পর্যন্ত আমার কোনো ম্যানেজার নেই, কেউ নেই। আমার যা করে নিজেই করি। মানে ভাবিও তোমার ফিনান্স হ্যান্ডেল করে না? ও চায় করতে, কিন্তু আসলে ফিনান্স থাকলে সে হ্যান্ডেল করবে। এই সবাই ভাববে মিথ্যা কথা বলতেছি। ধরেন ট্যাক্সেশনের লোক যারা, ওরা জানে কত থেকে আমার ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়, দিতে হয়। সো ওরা জেনুইন জানে। বা ভিসার লোক যারা, ওরা যারা আছে বলে ভাই দেখছি ওনার ব্যাংক স্টেটমেন্ট, ওনার আসলে টাকা নাই, বলে যান প্লিজ কমেন্ট সেকশনে। আবার আরে কত গরিব ছেলেটা। আমি অনেক গরিব, বাট আমি অনেক বড় লোক। মনের দিক থেকে? বোনের দিক থেকে না, আমার কাছে টাকা ধার চা? আমার কাছে মানুষের ভালোবাসা বাড়ে, আমার কাছে মানুষের কোনোদিন কমে না। আমার টাকা কমে গেছে, কিন্তু আমার মানুষের ভালোবাসা আমি এই 12 বছরে একদিনও কমতে দেখি নাই। বাহ, একদিনও কমতে দেখি নাই। প্রতিদিন আমি প্রতিদিন 10-12 জনের কাছ থেকে, আগে 2 জনের কাছ থেকে দোয়া পেলে এখন 10-12 জনের কাছে পাই, সামনে 20 জনের কাছ থেকে পাবো, আমি জানি, আমার বিশ্বাস। আচ্ছা, ট্যুরে গেলে তুমি কি কি বেশি এক্সপ্লোর করো? হয় না যে কেউ ফুড এক্সপ্লোর করে, কেউ দর্শনীয় স্থানগুলো এক্সপ্লোর করে, কেউ শপিং মলে চলে যায়। শপিং একরকমভাবে। তুমি কি শপaholic? নট আ শপaholic, বাট আমার একটা গিল্টি প্লেজার আছে, শু। ওকে, ফুডের চেয়ে তুমি আজকে কি পরেছো? আমি আজকে একটা পুমার পরে আছি। সো এই একটা জিনিস আমার আছে। কোনো একটা ইন্টারভিউতে বলে ফেলছিলাম আমার 100 জোড়ার বেশি জুতা আছে। কত এক্স্যাক্ট নাম্বারটা? এক্সাক্ট নাম্বার আমি বলতে পারবো না এটা, বিকজ বলা সম্ভব না। বিকজ আমার কস্টিউম রুম আছে, দ্যাটস এ রুম যেখানে জুতা আছে। আমার ড্রয়িং রুম আছে যেখানে কোনো কাপড় নেই, কিছু নেই, কিন্তু সেখানেও লুকানো অনেক জুতা আছে। আমার ডাইনিং রুম আছে যেখানে কোনো কাপড় নাই, কিন্তু কোথাও না কোথাও অনেকগুলো জুতা আছে। আমার বেডরুম আছে যেখানে কোথাও না কোথাও জুতা আছে। কাজে এটা আমি দেখলে আমি কন্ট্রোল করতে পারি না। আমার এই মাসের স্পেন্ডিং লিমিট পার করে ফেলতে হবে, এবং আমার লুকাইতে হয় আমার ওয়াইফের কাছ থেকে যে আমি জুতা কিনে ফেলছি একটা। মানে ভাবি হয় না যে অনেক জুতা ফেলে দিতে চায়, এরকম না, কিছু? এখন ফেলে দিবে কিভাবে? একটা জুতা দেখা যাচ্ছে যে অনেক এক্সপেন্সিভ। এইটার ক্ষেত্রে আমি আমার নিজেকে মনে হয় যে আমি আম্বানি, মানে যেভাবে আমি জুতা কিনতেছি আসলে। ও, তার মানে আমি এখন আবিষ্কার করলাম তোমার টাকাটা আসলে কোথায় যায়? খরচ করো? পায়ের নিচে খরচ করো? নিচে খরচ করি, আল্লাহ মাফ করো। বাট হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। অ্যান্ড যদি কখনো বাসায় আগুন লাগে, স্বর্ণ অলংকার না, আমার জুতা নিয়ে আসলে ভাগতে হবে। কয়টা তুমি বগল দাবা করতে পারবে? ওই তো সব বারান্দাতে ফেলাইতে হবে। ওটা করতে করতে তো দেখা গেল আগুন। তারপর তো অনেকে আমরা খবর পেয়ে সবাই নিচে, আমি
আচ্ছা, তুমি মার খেয়েছো কখনো কারো কাছে? খুব বেশি মার, টিচার হোক কিংবা হয় না, বাবারও তো অনেক সময় আগে মার। আব্বু তো মারতোই, আব্বু মারতো, আব্বু ক্লাস 7-8 পর্যন্ত প্রায়ই মারতো। প্রায় খুব বলতে বেশি মানে মার খেয়েছো? বছরে একদিন রেজাল্টের দিন তো মার দিবস, আসলে রেজাল্ট মানে মায়ের খাওয়ার দিবস। সো তুমি কিসে যতদিন বেশি পর্যন্ত রেজাল্টের দিন বাসা থেকে মানে পালাতে না পারতাম, বয়স হয় না যে বাসার বাইরে গিয়ে পালাবো, ততদিন মতো মার খেতাম। আর আই ওয়াজ নেভার এ ভেরি গুড স্টুডেন্ট, আই ওয়াজ অ্যান বিলো অ্যাভারেজ স্টুডেন্ট। কিসে বেশি উইক ছিলে? ম্যাথ? ম্যাথে সবচেয়ে উইক ছিলাম। আবারও আমি ও লেভেলসে মানে ম্যাট্রিকে ম্যাথে 100 পেয়েছি। ওয়াও। অ্যান্ড আই থিঙ্ক আমার ক্লাসে আমি বাকি অনেক সাবজেক্টে ফেলও করছি, ম্যাথে 100 পেয়েছি, বিকজ আমার জিত ছিল। যে বাকি math আমি অনেক ঠিক করবো। সাবজেক্টে ফেল ও লেভেলে? আমি কেমিস্ট্রিতে ফেল না, মানে ফেলের কাছাকাছি। ওকে। আমি একটা সাবজেক্টে সি পাইছি, সি মানে হচ্ছে 70 নিচে আর কি। হ্যাঁ 70 নিচে, আমার মনে নাই। মানে আমাদের ও লেভেলস আবার স্কেলিং হতো প্রতি বছর আলাদা আলাদা করে, গ্রেডিংটা চেঞ্জ হতো। কোনো ইয়েতে 70, কোনো বার 65 এরকম আর কি। Okay. সি পেয়েছিলাম কেমিস্ট্রিতে। আচ্ছা। আর বাকি সব মোটামুটি এ বির মধ্যে ছিল, কিন্তু ম্যাথস একদম মানে এ প্লাস বলে কিছু নাই, সো ওটা বলতে হয় না, বাট এ। তোমার সবচেয়ে এক্সপেন্সিভ ডিজায়ার কি, মানে ইন ফিউচার? হয় না যে অমুক দেশে যেতে চাই, না, আমার যেমন বুর্জ আর খলিফায় থাকবো, বা ল্যাম্বরগিনি চালাবো, বা এটা নাই আমার এই নাই দেখেই আমি গরিব, অথবা সুযোগের অভাবে আমার নাই। না, সবারই তো স্বপ্ন থাকে, তোমার আছে, খুঁজে দেখো। খুব কষ্ট হবে খুঁজতে। আমি জানি যে আমি আজকে সকালেও কি চিন্তা করেছি। সো এই গত কয়েক বছরে কোনোদিন মনে পড়ে না আমার এক্সপেন্সিভ কোনো স্বপ্ন আছে এই যে জুতা ছাড়া। আবারও সে ঘুরে ফিরে জুতাতে ফিরে। এই যে আমি বারবার এখানে ফিরে আসি, এটা আমার গিলটি প্লেজার। হুমায়ুন আহমেদ একটা নাটক করেছিলেন, হুমায়ুন আহমেদ স্যার, জুতা বাবা। তাই? আচ্ছা। মানে জানলে হয়তো তোমাকে নিয়ে করতে। যাই হোক, তোমার ওয়ার্ড্রবে জুতা ছাড়া, মানে জুতা তো জুতার জায়গায়, ওয়ার্ড্রবে কোন আইটেম বেশি থাকে? কাপড়। মানে কাপড়ের কোনটা? টি শার্ট, পাঞ্জাবি, এখানে আমি একজন অ্যাক্টর, আমার কাছে সব কিছুর ভ্যারিয়েশন থাকবে। এখন স্পেসিফিকলি গুণে কোনটা বেশি এটা আসলে বলা মুশকিল। ওকে ওকে। তোমার সবচেয়ে ইউজলেস ট্যালেন্ট কোনটা, যেটা Useless talent? ইউজলেস ট্যালেন্ট? যদি বলি ইউজলেস ট্যালেন্ট, আসলে মানে আমি যে ফুটবল, গিটার এগুলো তখন আপাতত ইউজলেস, বাট অভিনয়ের ক্ষেত্রে আসলে কাজে চলে আসে। আমার কোনো ইউজলেস ট্যালেন্ট নাই, মানে আমি খুব বেশি ট্যালেন্টেড না আসলে। আর ফ্যানদের কাছ থেকে পাওয়া সবচেয়ে উইয়ার্ড কথা কি ছিল, যেটা বলা যাবে এখানে আর কি? আমরা হলে বলতেও পারো না, মানে যেটা হচ্ছে যে বাস্তব জীবন, আমি মাঝে মাঝে বলি, বা সেটা আসলে বলে যে বাস্তব আসলে সিনেমার চেয়েও কঠিন বা বিস্ময়কর, রাইট। সো অনেক বিস্ময়কর কথা। যে সবচেয়ে কি জানতেছেন কঠিন না, সবচেয়ে কি ছিল মানে আপনার প্রশ্নটা? মানে সবচেয়ে উইয়ার্ড প্রশ্ন ছিল। উইয়ার্ড বলতে আমার একটা ফ্যান আমার ঘামওয়ালা টি শার্ট চেয়েছিল। ফিমেল ফ্যান। সো ওরা কোনো নিশ্চয়ই কোনো ফিল্ম দেখে কোনো ফ্যান্টাসিস এরকম। সো এটা তো উইয়ার্ড, বেশ উইয়ার্ড না? দিয়েছিলে পরে? না, কি পাগল, কেন? চাইতেই পারে। চাইতে পারে, চাইছে, কিন্তু আমি তো দিইনি। তোমার অ্যান্সারটা কি ছিল? না। সো মেন না, বিকজ কত কিছুই করতে পারে ওটা নিয়ে। ওকে, যাই হোক, পুরুষরা নাকি সহজে কাঁদে না, তুমি কি বিলিভ করো? তুমি কি কখনো, আমি শাহরুখ খানকে আমি বলতে শুনেছি যে সে বাথরুমে ট্যাপ অন করে সে প্রায় কান্না করে। আমিও প্রায় কান্না করি। কেন? নিজের ভুল চিন্তা করে, বা আমার চোখে অনেক সময় পানি চলে আসে, প্রায়ই আসে, প্রতিদিনই আসে। তার মানে কি আমি পুরুষ না? আমি জাস্ট সেইং। সো বাট যেটা হচ্ছে যে আমি আসলে ইন্সপায়ার্ড হলে আমার চোখে পানি চলে আসে। সো কষ্ট পেলে আসে, খারাপ লাগলে আসে, বা আসে মাঝে মাঝে আসে। সো মাঝে মাঝে যখন আমি রিয়েলাইজ করি যে আমার আসলে এটা না করে এটা করা উচিত ছিল, তখন আমি অঝরে কাঁদি। আর আমার কান্নার টাইম জানতে চান? ট্যাপ ছেড়ে কোথায়? এটা হচ্ছে কি, আমি যখন কানে
নয়েজ ক্যান্সেলেশন হেডফোন দিয়ে আমি যখন দৌড়াই তখন দৌড়ানোর সময় কাঁদো? দৌড়ানোর সময় আসলে মানে আমি অনেক চিন্তা করি, মানে চোখ দিয়ে দেখছি কই দৌড়াচ্ছি সেটা একটা আলাদা জিনিস, কিন্তু আমি আসলে ওই জগতে তখন এক্সিস্ট করি না। আমি তখন এক্সিস্ট করি আমার চিন্তার জগতে, যেটা দিনে 1 ঘন্টা অলওয়েজ প্রতিদিন সকালে অলমোস্ট এভরিডে হয়। তখন আমি অনেক চিন্তা করি, অনেক চিন্তা ভাবনা, অনেক ভুল আসে জীবন নিয়ে, কাজ নিয়ে, সব কিছু নিয়ে করি। তখন মাঝে মাঝে প্রায়ই আসে। আচ্ছা, এই যে তুমি ছুটে চলছো, প্রতিদিন ব্যস্ত, একটার পর একটা কাজ, ভিউ হচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছ, মানে তোমার আলটিমেট গোলটা কি? কখনো কি একঘেয়েমিতে ভোগো না? এইটাও মাঝে মাঝে রিলিজ করি যে আল্লাহ তাআলা আমাকে এখন একটা অ্যাওয়ার্ড দিল, আমি প্রতিদিন শুটিং করছি, প্রতিদিন সকালে এটা করছি ওটা করছি, তাহলে কি আসলে লাইফ? এইটাই তো, এটা সব যদি পেয়েও যাই তাহলে আসলে কি? সব পেলে নষ্ট জীবন, না, বলে না গানে? এইটাই, গানের কথা। এইটা নিয়ে আমি একসময় কনফিউজ ছিলাম। এটা নিয়ে আমি সবাইকে বলতে চাই, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, একঘেয়েমি বলতে কিছু নাই। বিকজ ইউ নিড টু বিলিভ ইন আল্লাহ, অ্যান্ড আল্লাহ আমাদের পরকাল আছে। দিস ইজ জাস্ট আ টেস্ট, সেই টেস্টে পাস করতে হবে, তারপর উইল গেট দ্য টেস্ট অফ হেভেন অর হেল। সো ওই বিলিভ যদি কারো থাকে যে আমি মৃত্যুর পর আমি বেহেশত যাতে আবার আল্লাহ আমাকে নসিব করে, তাহলে আসলে আমার এই জীবনে বোর হওয়ার কোনো কারণ নাই। বিকজ দিস ইজ এ বিউটিফুল লাইফ। আমি এনজয় করি সব কিছু, আমি কষ্টটা এনজয় করি। সো আই ওয়ান্ট টু সি দ্য এন্ড অফ মাই জার্নি। আমি জানি ওয়েন আই উইল ডাই, এটা আমি বিশ্বাস, এবং জানি না আমি আল্লাহ মৃত্যু কবে লিখে রেখেছে আমার, আমি হাসি মুখে মারা যাব। আমি যদি মহামারীতেও মরি, বা আমি যদি অ্যাক্সিডেন্ট করেও, বা আমার যদি অকাল মৃত্যু হয়, তাও আমি যাওয়ার আগে যদি আমি বুঝতে পারি আমি যাচ্ছি, আমার ফেসে হাসি থাকবে, বিকজ আই হ্যাভ লিভড মাই লাইফ। এই কথার পর কি আমার আর কোনো কথা বলা উচিত? প্রোগ্রাম শেষ করে দেওয়া উচিত। অবশ্যই। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল তৌসিফ, মানে আমি তোমার জীবন দর্শন দেখছিলাম, আমি তোমার ভেতরের ম্যাচুরিটি দেখছিলাম। তুমি আসলে একজন কি বলবো, বালক থেকে সুপুরুষ হয়ে উঠেছো, এবং তোমার জীবন দর্শন, তুমি হয়তো তোমার জায়গা থেকে কাজ করে যাচ্ছ, তোমার বাবা মার দোয়া আছে, তোমার স্ত্রীর সাপোর্ট আছে, কিন্তু তোমার এই কথাগুলো কত 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 লাখো ভক্ত দর্শককে যে ইন্সপায়ার করেছে, তারা তাদের জীবন দর্শনে সেগুলো যে কাজে লাগাবে, তুমি হয়তো এখন বসে বুঝতে পারছো না, কিন্তু যারা এই পডকাস্ট দেখছে তাদের নিশ্চয়ই অনেক অনেক আশা করি। See, that is what I can do as an actor. আমাকে যদি মানুষ ফ্যান থেকে থাকে আমার একজনও, সে আমার যদি ফলো করে থাকে, তাকে আমার সঠিক পথে আনা উচিত, অবশ্যই তাকে মিসগাইড করা উচিত না, তার কাছ থেকে কিছু লুকানো উচিত না। তো আমি যতটুকু জানি এর ঊর্ধ্বে তো আমি কিছু বলতে পারবো না। আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করি, মানুষের প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করি, সেটা তাদের কাছে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করি। সো আই হ্যাভ এ ভেরি মাচ, কি বলবো, ওয়ান্ডারফুল টাইম উইথ ইউ। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। তোমার কেমন লাগলো? চমৎকার চমৎকার, অনেকদিন পর খুলে কথা বললাম, আর ইউজুয়ালি ভাবিনি কখনো এইভাবে নিজের সব কিছু এইভাবে এত কিছু এত ট্রান্সপারেন্টলি বলতে পেরে নিজেকে হালকা লাগছে। বাহ, আমি কিন্তু ফাঁক ফাঁক দিয়ে অনেক স্পাইস বের করে নিয়েছি। হ্যাঁ, আমি সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি। নো ওয়ারিস, আমাদের শোয়ের যারা দর্শক কিংবা লিসেনার, তারা তোমার সব কিছু খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেবে, এবং তারা সবাই, আমরা তোমাকে অনেক ভালোবাসি। আশা করি যদি সুন্দরভাবে নাও নেয়, নিশ্চয় ওখানে আমারই ভুল আছে বা ছিল, সেটাও আমি ঠিক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাহ, আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। অবশ্যই। দর্শক, মানুষদের প্রিয় মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে। তৌসিফ মাহবুবের ভক্তরাও কিন্তু ঠিক তেমনই। তারা স্বপ্ন দেখেন তৌসিফ মাহবুব তার মেধা সততা দিয়ে সাফল্যের সর্বোচ্চ শিখরে যাবেন। বিহাইন্ড দ্য ফেম উইথ RRK থেকে